নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শাসকের স্বজন বিয়োগ অনেকে ঠাট্টা করে বলছেন, কিন্তু আমরা বিষয়টাকে আদপেই ঠাট্টা হিসেবে দেখছি না। তার কারণ যে মানুষগুলো নিয়ে আমাদের এই আজকের আলোচনা, তারা কৃতি, তারা সৃষ্টিশীল এবং প্রতি মুহূর্তে তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই তাদের সাধারণ বন্ধু বিচ্ছেদ, সাধারণ সংগঠন ত্যাগ কিংবা সাধারণ রাজনৈতিক দলের ঝান্ডা বদল এই পরিধিতে বেঁধে রাখা যায় না। সেই জন্য আজকের আমাদের বিষয় এক্সোডাস, যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা কি আদতে মোহভঙ্গ, আদতে স্বপ্নভঙ্গ? আমাদের আজকের বিষয় মনীষের পর দেবেশ, শাসকের নাট্য জগতে কি ক্রমে স্বজনহারা? আলোচনার জন্য সরাসরি আমাদের সঙ্গে মুম্বাই থেকে এই আলোচনায় যোগ দিয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব। আমার সঙ্গে এই স্টুডিওতে এই মুহূর্তে একদিকে আছেন মনীষ মিত্র, আছেন সোহন বন্দ্যোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন সমী রাই এবং সুমন বন্দ্যোপাধ্যায়। ওদের কাছে যাব, কিন্তু তার আগে যেটা নিয়ে আমাদের আজকের এই বিষয়, মনীষের পর দেবেশ, শাসকের নাট্য জগৎ কি ক্রমে স্বজনহারা? কেন এই প্রশ্ন তুলছি আমরা, দেখুন। একে একে নিভিছে দেউটি, প্রথমে মনীষ মিত্র, এবার দেবেশ চট্টোপাধ্যায়। কদিন আগে নাট্য স্বজন ছেড়েছেন নাট্য ব্যক্তিত্ব মনীষ মিত্র, এবার শাসক ঘনিষ্ঠ এই সংগঠন ছাড়লেন আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। কিন্তু কেন একের পর এক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এভাবে শাসক দল থেকে দূরে সরে যাচ্ছেন? এই প্রশ্ন ঘিরেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। নন্দীগ্রাম কাণ্ডের পর বিরোধী আসনে থাকা তৃণমূল যখন বাম সরকারের বিরুদ্ধে পথে নেমে পরিবর্তনের ডাক দেয়, তখন তারা পাশে পেতে শুরু করে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের একটা বড় অংশকে। শাওলি মিত্র, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী থেকে কৌশিক সেন, দেবেশ চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়। শুধু মিছিলে হাঁটাই নয়, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে পরিবর্তনের দাবি জানিয়েছিলেন এরাও। কিন্তু রাজ্যে পালাবদলের পর ধীরে ধীরে শাসক দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছে নাট্য ব্যক্তিত্বদের একাংশ। তৃণমূল সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই মুখ খুলেছেন কৌশিক সেন, সুমন মুখোপাধ্যায়রা। কয়েকদিন আগেই নাট্য স্বজন ছেড়ে মুখ খুলেছেন মনীষ মিত্র। এবার নাট্য স্বজন থেকে ইস্তফা দিলেন দেবেশ চট্টোপাধ্যায়, সেই দেবেশ চট্টোপাধ্যায় যিনি টুইঙ্কেল টুইঙ্কেল, দেবী সর্পমস্তা, প্যাতারু, নিঃসঙ্গ সম্রাটের মতো বিখ্যাত নাটক পরিচালনা করেছেন। এখনো পর্যন্ত 30টিরও বেশি নাটক পরিচালনা করেছেন দেবেশ চট্টোপাধ্যায়। নাট্যপ্রেমীদের কাছে যা অনন্য সম্পদ। এহেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাম সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাণের টানে, মনের টানে। নিজের নাটকে দুই সময়ের সংঘাত নিয়ে খেলা করা দেবেশ ভয় পাননি শাসকের সঙ্গে সংঘাতে যেতেও, এবারও পেলেন না। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, কেন এভাবে শাসক দলের কাছ থেকে দূরে সরে গেলেন তিনি? শুধুই অভ্যস্ত না হতে পারার জন্য, কোনো স্বজনের বিরুদ্ধে ক্ষোভে, নাকি অন্য কোনো কারণে? এবিপি আনন্দ। দেবেশ, অবশ্যই আপনাকে দিয়েই শুরু করব। আপনি চিঠিতে লিখেছেন ব্যক্তিগত কারণ, কিন্তু ব্যক্তিগত কারণে আপনি প্রথমে নাট্য একাডেমি, তারপর মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, তারপর নাট্য স্বজন, পর 3টে সংগঠন ছাড়লেন। এবং আপনি বলতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে তাতে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, আমরা সবাই জানি রবীন্দ্র সদনে চলছে, সেখানে আপনার নাটক ছিল যেটা অর্গানাইজ করছে মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, সেটাও আপনি নাটক উইথড্র করেছেন। দেবেশ, কারণটা কি? প্রথম কথা বলুন যে এটা কি সত্যি তথ্য, আপনি নাটক উইথড্র করলেন ফেস্টিভ্যাল থেকে? হ্যাঁ, আমি নাটক উইথড্র করেছি। আচ্ছা, এই 3টে সংগঠন ছাড়া এবং নাটক উইথড্র, এইটা কি একই সূত্রে গাঁথা? কারণটা কি? হ্যাঁ, একই সূত্রে গাঁথা। প্রথমে আমি তো জানাই সুমন, সেটা হচ্ছে যে আমি এই সমস্ত সংগঠনগুলো থেকে আমি নীরবেই সরে যেতে চেয়েছিলাম। আমি কোনো মিডিয়াকে জানানো বা এই কোনো কাউকে জানিয়ে আমি জানান দিয়ে কাজটা করতে চাইনি। কিন্তু যখন মিডিয়ার কাছে খবরটা পৌঁছয় এবং সবাই যখন জানে, এবং তখন আমার আজকে মনে হচ্ছে যে কয়েকটা কথা বলা বোধহয় জরুরি হয়ে উঠেছে। সেই কথাগুলো কিছুই নয়, সে কথাগুলো হচ্ছে যে এই তুমি শুরুতে যে কথাগুলো বললে সেই কথাগুলোরই কোনো একটা রেশ টেনে আমি বলছি যে এই দীর্ঘ একটা বাম শাসনের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, যে বাম শাসনের যে কালচারাল হেজিমনি যেটাকে আমরা বলি, সেই কালচারাল হেজিমনিটাকে যদি কাটিয়ে ওঠার জায়গাটা থেকেই আমরা কিন্তু নাট্য স্বজনের কথা ভাবনা আমাদের ছিল ইনিশিয়ালি। এবং আমাকে এর আগে তো কোনোদিন ইয়েতে ডাকেনি, নাট্য একাডেমি থেকেও কোনোদিন ডাকেননি। সেই জন্য আমি এই সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ডেকেছিলেন। এবং আমি ভেবেছিলাম যে আমি আমার ক্রিয়েটিভ এক্সেলেন্সের জায়গাটা যতটা সম্ভব আমি সেখানে আমি কন্ট্রিবিউট করতে পারবো টুয়ার্ডস থিয়েটার।
আমাকে মিনার্ভা রেপার্টরি থিয়েটারে অবশ্য কাজ করার জন্য ডেকেছিলেন গত বাম সরকারেরই থিয়েটারের লোকজনরা, কিন্তু তারপরে আমি মিনার্ভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য হিসেবে আমাকে ডাকা হয়। সবটাকেই আমি নিয়েছিলাম হচ্ছে আমার ক্রিয়েটিভ এক্সেলেন্সের জায়গাটাকে যতটুকু আমি কন্ট্রিবিউট করতে পারি সমস্ত বাংলার নাটকের মানুষজনের সঙ্গে, এখানে আমি কিছুটা শিখতেও পারবো ফ্রম দ্য সিনিয়র্স। কিন্তু যেটা মূলত আমি দেখলাম যে যত প্রথম একটা বছর আমি মনে হয় আমার নাট্য একাডেমিতে যে কাজগুলো আমরা করেছিলাম সে কাজগুলো, এখানে মনীষ আছে দেখলাম, মনীষ আমার সঙ্গে হয়তো সহমত পোষণ করবে যে আমরা যে কাজগুলো করেছিলাম সে কাজগুলোর মধ্যে অনেকটা ক্রিয়েটিভ এক্সেলেন্সের জায়গাগুলোকে আমরা ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু তারপরে যত দিন যেতে আরম্ভ করলো তত আমরা দেখতে আরম্ভ করলাম যে পুরো এটা কোথাও না কোথাও আমাদের যে কোনো সংগঠনের ক্ষেত্রে যদি সদস্য থাকি আমরা প্রত্যেক সদস্যেরই কিছু না কিছু ব্যক্তিগত অভিমত থাকে। সেই ব্যক্তিগত অভিমতগুলো থেকেই আমরা হয়তো সাংগঠনিকভাবে কোনো একটা সিদ্ধান্ত নিই, কিন্তু যদি দেখা যায় যে সেই সিদ্ধান্তগুলো কখনো বাইরে থেকে নেওয়া হচ্ছে বা কোন একজন ব্যক্তি মানুষই সেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো আমরা মানতে বাধ্য হচ্ছি, তখন কোথাও না কোথাও প্রকারান্তরে একটা একনায়কতন্ত্রের একটা ঘটনা ঘটতে আরম্ভ করে এবং তারই আমরা আঁচ পেতে ক্রমশ শুরু করছিলাম। এবং নাট্য স্বজন যখন প্রথমে শুরু হয় তখন থিয়েটারের পলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা একটা সংগঠন বা একটা প্ল্যাটফর্ম করার কথা ভেবেছিলাম, এবং সেখানেও কিন্তু একই রকমভাবে একটা একনায়কতন্ত্র এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কোয়ালিটেটিভ স্পেসটাকে বাদ দিয়ে কোয়ান্টিটেটিভ জায়গাটাকে প্রাধান্য দেওয়া শুরু হলো। এখানে সোহন আছে, সোহন বলতে পারবে যে যত এরকম দিন যাচ্ছিল তত আমার নিজের ফ্রাস্ট্রেশন বাড়ছিল। আমি গত বছর আমি যেমন সোহনকেই বলেছিলাম যে সোহন চলে আয়, তুই আমাদের নাট্যস্বজনে আয়। তার কারণ হচ্ছে নাট্যস্বজনের চারপাশে যাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি তাদের সঙ্গে বসে থিয়েটারের দুটো কথা আলোচনা করা যাচ্ছে না, তাদের থিয়েটারের ক্রিয়েটিভ জায়গা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। তো ফলে চাইছিলাম যে ক্রিয়েটিভ স্পেসটাকে বাড়ানো, কিন্তু সেখানেও একই রকম ভাবে আমি যা লক্ষ্য করছিলাম দিনের পর দিন, সেটা হচ্ছে ওই একই রকম ভাবে অযোগ্য লোকরা এবং স্থাবকতার একটা জায়গা তৈরি হচ্ছিল। সেই অযোগ্য এবং স্থাবক লোকদের ভিড়ে হারিয়ে যাচ্ছিল আমাদের মূল কথাগুলো, মূল আলোচনাগুলো, এবং একটা কোথাও একটা যেন পাইয়ে দেওয়ার একটা গল্প তৈরি হচ্ছিল যে নাট্য স্বজন একটা পাইয়ে দেওয়ার সংগঠন, কিন্তু আদৌ কিন্তু সেটা ছিল না আমাদের ইনিশিয়াল আলোচনার মধ্যে, সেটা ছিল না কখনো। দেবেশ, আপনি পরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ উচ্চারণ করলেন। একটা হচ্ছে যে বাইরে থেকে সিদ্ধান্ত, তারপরে বললেন একনায়কতন্ত্র, স্থাবকতা, অযোগ্য লোককে গুরুত্ব দেয়া এবং পাইয়ে দেয়া। আপনি যদি একটু ব্যাখ্যা করেন এই বাইরে থেকে সিদ্ধান্ত বা একনায়কতন্ত্র বলতে কি বোঝাতে চাইছেন? এটা কি কোনো বিশেষ দলের নিয়ন্ত্রণ, দলের আঘাত, না দলীয় ব্যক্তিত্বদের কর্তৃত্ব জাহির? বিষয়টা কি? দলের নিয়ন্ত্রণ নয়, এটা হয়তো ক্ষমতায় ক্ষমতার জায়গা থেকে আমরা চূড়ান্ত ক্ষমতার জায়গা ছিলাম না, আমরা সাধারণ সদস্য ছিলাম। সেখানে হয়তো কোনো ক্ষমতার জায়গা থেকেই কথাগুলো আসতো এবং সেটা ব্যক্তি ক্ষমতা, সেটা কোনো সাংগঠনিক ক্ষমতা নয়। এবং আমরা মিনার্ভার ক্ষেত্রেও যখন আমরা খেয়াল করলাম যে যখন আমরা দিনের পর দিন ওয়ার্কশপ করতে গিয়েছি তখন দেখেছি যে এমন কিছু মানুষরা, তাদেরকে ওই একটা কোথাও ভ্যালু জাজমেন্ট করা হবে না সেই জায়গাটাকে মাথায় রেখে সেই সমস্ত মানুষদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে যারা সেই জায়গাটার জন্য যোগ্য নন, কিন্তু সেইটাকেও পুরো সামগ্রিক সংগঠন এবং কোনোদিন তারা বুঝবেন সেটা ভেবে দীর্ঘদিন আমি চুপ করেছিলাম। এবং এটার মধ্যে আমারও পাপ আছে, তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে এই যতটুকু যা গন্ডগোল বা যতটুকু যা সারফেসে এখন এসেছে সেটা তো আমিও তো তার সঙ্গে একসময় ছিলাম, সুতরাং এটার দায় আমিও স্বীকার করছি। সুতরাং আমি যেটা বারবার করে আগেও বলেছি, আমি যেটা হচ্ছে যে এটার জন্য আমিও দায়ী, সুতরাং আমি নিজেকে দায়ী মনে করছি যেটার জন্য। তার কারণ হচ্ছে যে দেখুন, একই রকম ভাবে আমি কথাগুলো আগে বলতে পারি, এখন একটা মনে হচ্ছে যে এটা আমি এই প্রশ্নই আপনাকে করতে যাচ্ছিলাম যে কখন বুঝতে পারলেন, মানে প্রথম আঘাতটা কোথায় ছিল? তখন ভাবেননি, বলেননি, এখন বলছেন? হ্যাঁ প্লিজ। এটা আঘাত সুমন দিনের পর দিন দীর্ঘদিন ধরে আসছিল, সেটা হয়তো সাল তারিখ মেপে আমি বলতে পারবো না, কিন্তু এটা প্রায় বছর দুয়েক ধরে এটা কন্টিনিউয়াসলি এই ঘটনাটা ঘটে চলেছিল। এবং এটা যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আমি হল কমিটির মেম্বার নই, হল কমিটির ক্ষেত্রেও দেখেছি যে হল কমিটির ক্ষেত্রেও প্রথম 1 বছর ঠিকঠাক চলেছিল,
তারপরেই যখন হল কমিটির মধ্যে একটা পরিবর্তন ঘটলো, যখন অর্পিতা ঘোষকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে, সেখানেও কিন্তু একই রকম ভাবে একটা ওই এখনো একতন্ত্রের জায়গা, এবং সেখানেও কিন্তু একটা ওই কালচারাল হেজিমনির জায়গা, একে পাইয়ে দেওয়ার ব্যাপার, ওকে দেয়া হবে না, একে দেয়া হবে, ওটা আমার কাছের লোক, আমার দূরের লোক, এরকম বিভিন্ন কথাবার্তা শুরু হতে আরম্ভ করলো। এটা আমি মনে করি সামগ্রিকভাবে থিয়েটারে কোথাও একটা নিজেকে তো এন্ড অফ দ্য ডে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হয় কোথাও, এবং ক্রমশ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম এবং নিজের কাজের অসুবিধা হচ্ছিল। এই মফস্বল, আমি গ্রাম মফস্বলে বিভিন্ন নাট্যকর্মীদের সঙ্গে আমি বিভিন্ন জায়গায় আমাদের মোলাকাত হয়, তাদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে কোথাও আর নয়, এটা বোধহয় বলে ফেলা উচিত, বা বলে ফেলা উচিত মানে আমি কিন্তু জানান দিতে চাইনি, আবারও বলছি আমি আমার ব্যক্তিগতভাবে সরে আসা উচিত, আমার সরে আসা উচিত। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সরে গিয়ে আপনার নাটক ফেস্টিভ্যাল থেকে তুলে নিয়ে, মানে আমি বলছি যে আপনি কতটা ধাক্কা দিতে চাইছেন বা কতটা ধাক্কা দিতে পারবেন? দেবেশ চট্টোপাধ্যায় চলে গেলেন, আরো কেউ আছেন। এটা আমি ধাক্কা দিতে চাইছি না সুমন, আমি ভালো করে বোঝাতে চাই যে সেটা হচ্ছে যে আপনারা খবরটা দেখাচ্ছেন বলে হয়তো এটা ধাক্কা হতে পারে, আমি কিন্তু জানান দিয়ে ধাক্কাটা দিতে চাইনি, আমি নীরবেই সরে আসতে চেয়েছিলাম, খবরটা আপনাদের এখানে পৌঁছে গেছে তাই। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলি দেবেশ যে হ্যাঁ সরি বলুন, হ্যাঁ বলুন। আমি যেটা বলছি যেটা, কিন্তু আমি সরে আসার পরে যদি দেখা যায় যে সংগঠনগুলো তাদের জায়গা থেকে, ক্রিয়েটিভ এক্সেলেন্সের জায়গা থেকে তারা আরেকবার ভাবেন যে এই মানুষগুলো কেন সঙ্গে থাকতে পারলো না, বা দেবেশ আমাদের সঙ্গে কেন থাকলো না, সেই জায়গাটা যদি ভাবেন এবং সেখান থেকে সংগঠনের জন্য কোনো বৃহত্তর জায়গায় যদি বেটারমেন্ট হয়, এই বেটারমেন্টের জন্যই কিন্তু আমার সরে আসা। সুতরাং আমি এটার দোষটা আমি নিজেকেই দিচ্ছি, আমি কিন্তু অন্যদেরকে দিচ্ছি না দোষটা। ফাইন, আপনি নিজেকেও দায়ী করছেন, আপনি পাপ শব্দটা ব্যবহার করলেন, আপনি দায় নিলেন, ফাইন। আমার খুব স্পেসিফিক প্রশ্ন এখানে দেবেশ আপনাকে, যে আপনি যে একনায়কতন্ত্রের কথা বলছেন, আপনি বলছেন যে দলের বিষয় নয়, ব্যক্তি, আপনি এটা বললেন যে ব্যক্তি ক্ষমতা খুব, আমি একদম পরিষ্কার নাম করে বলছি, আমি কারণ তাদের সঙ্গে কথা বলবো, তাদের বক্তব্য এই অনুষ্ঠানে দেখাবো, যে ব্যক্তি ক্ষমতা তো দুজনের দেবেশ, আপনি মানবেন যে এটা যারা দর্শক দেখছেন তারাও বুঝবেন যে একজন মন্ত্রী এবং একজন সাংসদ, মন্ত্রী আপনার ঘনিষ্ঠ বন্ধু, আমার সঙ্গেও তার পরিচয় আছে, ব্রাত্য বসু, এবং সাংসদ অর্পিতা ঘোষ, মানে হয় ইনি নয় উনি, মানে আমি বলছি যে আপনি কি পরিষ্কার করতে চাইবেন যে কার জন্য আপনাকে সরতে হলো, কার একনায়কতন্ত্র, মানে তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয় এবং তার বক্তব্য আমরা নিতে পারি। না, আমি কারোর নাম স্পেসিফিক্যালি বলতে চাই না, আমার মনে হয় যে সময় দিন, ঘটনা প্রবাহ যেদিকে যাবে সেখান থেকে আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন, এখানে কারোর নাম করার দরকার নেই। ফাইন দেবেশ, আমাদের সঙ্গে থাকুন। মনীষ, আপনার অভিজ্ঞতা, দেবেশের অভিজ্ঞতা কোথাও কি মিলছে, কোথাও চেনা চেনা লাগছে দেবেশের এই কণ্ঠ? হ্যাঁ, দেবেশের সমস্যা আমি বলেছিলাম না, যখন অর্পিতা বলছিলেন যে পার্সোনাল এজেন্ডা আছে, তখন আমি বলেছিলাম কিন্তু যে আমার কণ্ঠস্বরের সঙ্গে যদি অন্য কণ্ঠস্বর না জোড়ে মিলিত হয়, তাহলে আমি ধরে নেব আমার পার্সোনাল এজেন্ডা আছে। অনতিবিলম্বে এই ঘটনা ঘটলো, তার মানে আচ্ছা, এর মধ্যে যে মামলা করার হুমকি দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলে আপনার প্রচারিত বক্তব্য নিয়ে, সেই মামলা কি হয়েছে? না, মানে হলেও আমার কাছে কোনো কাগজপত্র আসেনি। আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে নাট্য একাডেমি সেটা ধরো সরকারি সংস্থা, মিনার্ভাও তাই, এবং নাট্য স্বজন সেটা একটা দলীয় সংস্থা, তিনটে জায়গা একসঙ্গে ছাড়তে হচ্ছে। ঠিকই, স্বজনে থেকে স্বজন ছাড়লাম আমি, স্বজনে আমি তো নাট্য একাডেমিতে কাজ করতে পারতাম না, নাট্য একাডেমিতে কাজ করার পরিবেশ থাকছে না যদি নাট্য স্বজন। মনীষ দারুণ বলেছেন, কারণ এইগুলোর সঙ্গে কোনোটাই তো ইন্টারলিঙ্ক নয়, মানে এটা ছাড়লে এটা ছাড়ার কথা নয়। আপনার নাট্য একাডেমি, মিনার্ভা, নাট্য সংস্কৃতি চর্চা, নাট্য স্বজন, তিনটে, দেবেশ একটি ছেড়ে বাকি দুটি বা বাকি একটিতে কাজ চালাতেই পারতেন। দেবেশ খুব মানে সংবেদনশীলতার সাথে যে নামটা উচ্চারণ করতে চাইলেন না, আমার কোনো সংকোচ নেই, আমি বলতেই পারি যে হ্যাঁ, একনায়কতন্ত্র চালাচ্ছেন
একেবারে আমি বলছি আর কি যে ব্রাত্য বসুর মন্ত্রিত্বের মেয়াদও যতদিন, এই স্বজনের মানে অস্তিত্বের মেয়াদ ঠিক ততদিন থাকবে আর কি, যে জায়গায় এই সংগঠন চলে গেছে। বলছেন কেন? আমি যদি এইভাবে দেখি যে নাট্য স্বজন তৈরি হয়েছে একটা বিশেষ রাজনৈতিক দল তার শাখা নাট্য সংগঠন হিসেবে, এবং রাজনৈতিক দলের সঙ্গেই তো তার থাকার কথা, ব্যক্তির ওপর কেন ডিপেন্ড করবে? না আমি স্ট্রাকচারালি বলছি, না আমি খুব একটা, যদি ওনারা দাবি করেন যে সেটা অরাজনৈতিক, হ্যাঁ, কিন্তু খুব একটা আদার পলিটিক্যাল ইন্টারভেনশন আমি স্বজনের মধ্যে দেখিনি। আচ্ছা। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। খুব একটা আদার পলিটিক্যাল ইন্টারভেনশন, যেমন আমরা আগে একটা কথা ছিল যে নাট্যমেলায় কি কি নাটক সিলেক্টেড হবে সেটা আলিমুদ্দিন থেকে ঠিক হয়ে আসতো, এখন কিন্তু সেটা আর হচ্ছে না তৃণমূল ভবন থেকে। এখন যেটা হচ্ছে সেটা আরো দুঃখজনক, আরো দুর্ভাগ্যজনক। তখন 4টে যোগ্য নাটক সুযোগ পেত, তার সঙ্গে হয়তো একটা এদিক ওদিক হতো। এখন নাট্য একাডেমির একটা মিটিং হয়েছে, একটা কমিটি থাকবে, তো একটা একটা সরকারি সংস্থা, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই এই নাটকগুলো সিলেক্টেড হবে। তারপরে সচিব বলছেন, সচিবের সঙ্গে কথা বলুন, সচিব বলছেন 8খানা ইমেল গেছে ফ্রম বিজয় মুখার্জি। বিজয় মুখার্জি কার প্রতিনিধি? ব্রাত্য বসুর প্রতিনিধি। ব্রাত্য বসুর দায়িত্ব এড়িয়ে গেলে তো হবে না। আমি ফাইন, যেহেতু একেবারে প্রকাশ্যে রাজ্যের মন্ত্রীর নাম আসছে, আমি আমার সহকর্মীদের অনুরোধ করব তার সঙ্গে যোগাযোগ করতে। ব্রাত্য বসুর বক্তব্য আমরা এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করবো। আমি সোহন আপনার কাছে আসা, আপনি নিশ্চয়ই মানবেন যে দেবেশের এই পদত্যাগ একটা ইন্দ্রপতন, এবং যেভাবে তিনি নাটক তুলে নিলেন, ক্ষোভের কথা জানিয়েছেন, এর ধাক্কা কত দূর, এবং এই যে হেজিমনির পাল্টা হেজিমনি, মানে যে হেজিমনি শব্দটা ব্যবহার করে পরিবর্তনের সরকার এবং এই সৃষ্টিশীল মানুষগুলো বলতেন যে দম বন্ধ হয়ে যাচ্ছে হেজিমনিতে, তার পাল্টা হেজিমনি তাহলে তৈরি হলো এত দ্রুত এই কম সময়, 3 বছরের মধ্যে। আপনি যেটা বললেন যে ইন্দ্রপতনের কথা, নিঃসন্দেহে দেবেশ একজন ক্রিয়েটিভ পার্সন এবং হি ওয়াজ অ্যান অ্যাসেট ফর নাট্য স্বজন, আমি মনে করি। সেখানে তো নিশ্চয়ই একটা ক্ষতি হচ্ছে, সেটা মনীষ, দেবেশ, এরা প্রত্যেকেই ভাইব্রেন্ট, এরা কাজ করেন, সেখানে কোনো এ নিয়ে দ্বিমত নেই। তবে আমি দুটো কথা বলতে চাই আগে, তার আগে এরা কিন্তু নাট্য স্বজনে গোড়া থেকে ছিলেন, দেবেশ দা, মনীষ, আমি ছিলাম না। আমি বিগত 1 বছর নাট্য স্বজনের সাথে জড়িত, এবং দেবেশ দা যেমন বললেন, দেবেশ দাই আমাকে নিয়ে আসেন জোর করে। আমার কটা প্রশ্ন নিয়ে আমি এসেছিলাম। প্রথম প্রশ্নটা আমার ছিল, এটা কি তৃণমূলের কালচারাল ফ্রন্ট? আমাকে কিন্তু অর্পিতা ঘোষ পরিষ্কার বলেছিলেন, না, এটা কোনোভাবেই তৃণমূলের কালচারাল ফ্রন্ট না, ইট ইজ নো ওয়ে লিঙ্কড উইথ তৃণমূল। সেকেন্ড প্রশ্ন আমার ছিল যে আমাকে কোনো পলিটিক্যাল থিয়েটার করতে হবে, পলিটিক্যাল পোস্টার ড্রামা করতে হবে, আমাকে বলেছিলেন না, করতে হবে না। এবং 3 নম্বর আমায় বলেছিলেন আমার নাট্য স্বাতন্ত্র্যে কোনোভাবে আঘাত আসতে পারে কি, বলছেন না, করা হবে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এখন অবধি সেরকম কিছু ফেস করিনি। আচ্ছা, আমি শোন একবার আপনাকে থামাবো, তার কারণ মনীষ এই আগের অনুষ্ঠানে বলেছেন এবং ডিভিডি তুলে দিয়েছেন যে জনপ্রিয় এক নেত্রী, তার নাটক তাদের করতে বলা হয়েছিল এবং নাটকটি মিনার্ভাতে অভিনীত হয় এবং সেইটা নাট্য বিভিন্ন স্বজনের শাখার মধ্যে পাঠানো হয় যে, এবং সেই অনুযায়ী নাটক করার জন্য। একবার মনীষ খুব সংক্ষেপে বলুন কি ছিল নাটকটা করতে বাধ্য করা হয়েছিল। প্রথমে একটা টাকা কমিট করা হয়, 5000 টাকা করে দলগুলোকে দেওয়া হবে, পরে সে টাকা দেওয়া হয়নি, 2000 টাকা করে দেওয়া হয়েছিল। বিষয়বস্তুটা দলীয়, মানে লোকসভায় ভারতবর্ষের এক নাম বা ভারতবর্ষের আর এক নাম মমতা, এই নামে নাটক করানো হয়েছিল স্বজনের দলগুলোকে। কি বলবেন এটার ক্ষেত্রে? এটা মনীষ আরো ভালো বলতে পারেন, কারণ মনীষ, দেবেশ এরা ছিলেন কমিটি মেম্বার, আমি এখনো কোনো কমিটি মেম্বার নই, এখনো নই। আমি, আমার কাছে এটা অন্তত আসেনি, আমি ব্যক্তিগতভাবে ফেস করি। এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে, তাহলে যেটা যখন ঘটেছিল তখনই মনীষ, দেবেশ দা এবং যাদের অস্বস্তি তাদের তখনই প্রকাশ করাটা উচিত ছিল, তখনই প্রতিবাদ করা উচিত। আমি এই পয়েন্টে একবার দেবেশের সঙ্গে কথা বলতে চাইবো। দেবেশ, কি বলবেন? সোহন বলছেন তখনই প্রতিবাদ করা উচিত ছিল, যখন দলের এই নিয়ন্ত্রণ, এই গ্রাস, এই ছায়া দেখা যাচ্ছিল নাট্য স্বজনের ওপর। না, এটাকে ঠিক নিয়ন্ত্রণের কথা বলা যায় না। তার কারণটা হচ্ছে, এটা কিন্তু নাট্য স্বজনকে তখন বলা হয়নি, তখন যেটা বলা হয়েছিল ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানুষগুলোকে, অর্থাৎ নাট্য স্বজনের সাংগঠনিক জায়গাটাকে কিন্তু ব্যবহার করার কথা তখন বলা হয়নি। আমাকে অন্তত যতটুকু বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে একটা নাটক করা হবে, সেই নাটকটাকে ব্যক্তিগতভাবে যে সমস্ত দলগুলো আছে সমস্ত দলগুলোকে ইনফর্ম করা হবে, নাট্য স্বজনকে সাংগঠনিকভাবে এর বাইরে রাখা হবে। তারপরে কি হচ্ছে সেটা আমি জানি না,
আপনি আপনি তো স্ট্রাকচারালের মধ্যে যাচ্ছেন। আমি আপনার কাছে সোহন জানতে চাইবো যে নাট্যস্বজন এই মুহূর্তে কিসের ওপর দাঁড়িয়ে আছে, কোন ভিত্তির ওপর? আপনি মানবেন যে দেবেশ চট্টোপাধ্যায় একজন স্তম্ভ এবং তার চলে যাওয়াতে এবং এর আগে মনীষের চলে যাওয়াতে যথেষ্ট নাড়া পড়েছিল, কিসের ওপর দাঁড়িয়ে আছে? নৈতিক জায়গা থেকে তখনই কেন রিয়াক্ট করা হয়নি? যতবার রিয়াক্ট করতে গেছেন দেবেশ, যতবার রিয়াক্ট করতে গেছেন দেবেশ কেন বলছে না খুলে আমি জানি না, দেবেশের বলা উচিত। দেবেশকে তো মদ্যপ অবস্থায় মারধর করতে গেছেন এই লোকেরা, এই যে একনায়কতন্ত্রের যে নায়ক তার চালাচামুন্ডিরাই মারতে গেছে। আমরা যতবার বলতে গেছি ততবার এই কথা বলা হয়েছে যে এইভাবে ভাবা হয়েছে যে অন্তরঙ্গ বন্ধুর সমালোচনা নয়, বহিরাগত নিন্দুকের সমালোচনা হচ্ছে, এইভাবে ভাবা হয়েছে। কন্টিনিউয়াস বলতে 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 একটা জায়গায় আমাদের পিঠ থেকে গেছে, যখন আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হতে শুরু করেছে, একটা দুর্নীতির সঙ্গে নিজেদের নাম জড়িয়ে যেতে আরম্ভ করেছে, তখন আমি বা দেবেশ রিয়াক্ট করতে আরম্ভ করি। দেবেশ, আপনি মন্তব্য করতে চাইবেন? আমি যাক, এগুলো বলে কোনো লাভ নেই। আমি কি বলবো, মানে কিছু ঘটনা তো ঘটেইছে, কিন্তু সে ঘটনাগুলোকে আমি আর বলতে চাই না। কি হবে বলে এগুলো, আমি এই অতীতটা ভুলতে চাইছি। ঠিকই। সোহন, এই নাট্যস্বজন কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে আমায় বলবেন? মানে এর পরও নাট্যস্বজন মানে শ্রীবৃদ্ধি বলুন বা অস্তিত্ব বলুন কতটা বিপন্ন হবে? হ্যাঁ, এটা আমি আপনাকে প্রথমে একটা কথা বলে দিই, আমি কোনো নাট্যস্বজনের সপক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে আসিও নি, ইন্ট্রোডিউস করার সময় তা বলিনি। সেটা জায়গাটা হচ্ছে যে যদি আমি নাট্যস্বজনের সদস্য এখনো অবধি, ব্যাপারটা হচ্ছে আমাকে যখন 1.5 বছর আগে দেবেশদা নিয়ে এসেছেন তখন বলেছিলেন যে দেখ, সরকারের কাছে যখন বলতে হয় সব দল তো আলাদা আলাদাভাবে বলতে পারবো না, সবাই মিলে সমষ্টিগতভাবে যদি একটা জিনিস তুলে ধরি তাহলে হয়তো আমাদের এতগুলো ভয়েস তাদের কাছে পৌঁছবে। সেইখানে নাট্যস্বজনের বেসিসটা আমাকে বলা হয়েছিল। আমি এখনো সেটা বিশ্বাস করি, কিন্তু কিছু ঘটনা ঘটছে, মনীষ ছেড়েছেন, দেবেশদা ছেড়েছেন, আমার মনে হচ্ছে এটা প্রচন্ড ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন হয়ে পড়ছে। 2.5 বছরে নাট্যস্বজন কি ক্রিয়াটা করেছে? থিয়েটারের ক্ষেত্রে কোনো কাজ তো করেনি। একটা রেপার্টারি করার চেষ্টা করেছিল, বিনোদিনী রেপার্টারি, শুনছি যে সেখান থেকে আমাদের সবার শ্রদ্ধেয় শাওলিদি তার চাঁদমণিকের পালা করতে অসম্মত হয়েছেন। ফলে নাট্যস্বজন তো একটা ভেগ জায়গা, কিছু করছেই না কাজ। এবং এই রেপার্টারির এই প্রোডাকশনটার ধরে আপনাকে জানিয়ে রাখি যে বাংলার সাধারণ নাট্যমোদীরা অপেক্ষা করেছিলেন যে শম্ভু মিত্রের পূর্ণাঙ্গভাবে মঞ্চস্থ না হওয়া এই নাটকটা শাওলি মিত্র নিয়ে আসবেন, চাঁদমণিকের পালা। হ্যাঁ, কিন্তু 2.5 বছরে যখন নাট্যস্বজন কিছু করেননি, তো দেবেশদা মনীষ খুব সম্প্রতি ছেড়েছেন, তারা এতদিন ধরে ভয়েস রেজ করেননি কেন? আর 500টা দলের হয়ে আমি কথাটা বলছি, যে দলগুলো এই মানুষগুলোকে সামনে দেখেছে, প্রত্যেককে দেখেছে। লোকসভা নির্বাচনের পূর্বে আমি ফর্মালি রেজিগনেশন দিয়েছি, তারও 3 মাস আগে থেকে যে মেল চালাচালি হয়েছে এবং SMS চালাচালি হয়েছে সেটা আমি আগের দিন আপনাদের ক্যামেরা দেখিয়েছি। যতবার বলতে গেছি কুৎসিত গালিগালাজ করে SMS আসা আরম্ভ হয়েছে, ব্যক্তি আক্রমণ আরম্ভ আজও আসে, তখনও এসছে, তাহলে আজও আসতে পারে। তাহলে এখন বলতে পারে, তখন বলতে পারে। তখন আমাদের আরেকটা প্রশ্ন আছে, আমি শুধু এর সঙ্গে অ্যাড করি, সেটা হচ্ছে নাট্যস্বজনের ভবিষ্যৎ। কেন বারবার এই কথা বলার চেষ্টা করছি? তার কারণ অর্পিতা ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তার বক্তব্য সত্যি সত্যি আমাদের বিস্মিত করেছে। তার কারণ ভাষাটা খুব গুরুত্বপূর্ণ, যদি একটু লক্ষ্য করেন যে আপাতত এখনো পর্যন্ত আমি নাট্যস্বজনের সেক্রেটারি, অনেক কথা বলেছেন। তারপরে বলছেন যে আমি নাট্যস্বজনের অনেক দায় বহন করেছি সোফার, আরও অনেক দিন করবো কিনা সেটা ভেবে দেখবো। আসুন একবার দ্রুত দেখে নিই, যদি অর্পিতা ঘোষ নাট্যস্বজনের সেক্রেটারি স্বয়ং এ কথা বলেন, কোন ভিত্তির ওপর আজ নাট্যস্বজন দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য কি ছিল, কি তাদের ক্রিয়াকর্ম, এবং তবে কি নাট্যস্বজন শেষের মুখে। দেখুন, তো আপাতত এখনো পর্যন্ত আমি নাট্যস্বজনের সেক্রেটারি। এমন তো হতেই পারে যে ভবিষ্যতে আমি নাট্যস্বজনের সেক্রেটারি রইলাম না। মানে আসলে সিচুয়েশন কি আসবে তো বলা যায় না। প্র্যাকটিক্যালি আমার কাছের বন্ধুরা ছেড়ে যাচ্ছে, সেটা আমার জন্য খুব বেদনাদায়ক। কাজ করতে গেলে যাদের নিয়ে কাজ করব, সেই জায়গাটা যদি খুব নড়বড়ে হয়ে যায়, তখন তো নিজের জায়গাটা খুব নড়বড়ে হয়। সেখান থেকে মানে আমার নিজেরও তো অনেক ভাবনা আসছে। আমি এখনও অবধি আমি নাট্যস্বজনের সেক্রেটারিশিপ আছি, আমি নাট্যস্বজনের অনেক দায় বহন করেছি সোফার। আরও অনেক দিন করবো কিনা সেটা ভেবে দেখব। হ্যাঁ, আমি মিনার্ভা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল থেকে পঞ্চম বৈদিকের নাটক আমরা উইথড্র করে নিয়েছি। আমাদের নাটকটা ছিল হচ্ছে 2 দিন, আমাদের একদম নতুন প্রযোজনা, ব্রাত্য বসুর যেটা লেখা, সেই প্রযোজনা আমরা উইথড্র করে নিয়েছি নাট্য উৎসব থেকে।
ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল থেকে। কেন? আসলে সবকিছু মিলিয়ে আমি আমার ভালো লাগছে না। আমার খুব গাছের বন্ধুরা যখন ছেড়ে চলে যাচ্ছে এবং আমি বুঝতে পারছি তারা সঙ্গত কারণে ছেড়ে যাচ্ছে, তখন আমার সত্যি আমার নিজের, আমি বলেছি যে আমার ভেতরটা ভীষণ নড়ে গেছে। সেই জায়গা থেকে সামহাউ আমি এই ফেস্টিভ্যালটা নিজেকে অ্যাটাচ রাখতে চাইছি না। আমারও এই নাট্য সজনে থাকার আর কোনো বাসনা নেই। কবে ছাড়বে? খুব দ্রুত নিশ্চয়ই, এটুকু বলতে পারি। দেবেশ, নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো প্রতিক্রিয়া অর্পিতা ঘোষের, কি বলবেন আপনি এর প্রেক্ষিতে? নাকি এটা আপনার জানা, আপনি বিস্মিত বা চমৎকৃত হলেন না? না, আমি জানি না। আমার মনে হয় আমি অর্পিতার সাথে কথা হবে যখন বলতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে হয়তো এটা ঘটতে পারে, আমি জানি না। মানে কেননা সিচুয়েশনটা, মানে এখন আমি তো বলছি আপনারা সময়টা একটু রাখুন, একটুখানি দেখুন যে মনে হয় কিছু একটা, মানে এই পরিবেশে সত্যি সত্যি থিয়েটারে কাজ করা যাচ্ছে না। অর্পিতা বলছেন যে আমার কাছে বন্ধুরা ছেড়ে চলে যাচ্ছেন, খুব বেদনাদায়ক। কাজ করতে গেলে যাদের নিয়ে কাজ করব সেই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে নিজের জায়গাটাও নড়বড়ে হয়ে যায়। কি বলবেন দেবেশ? হ্যাঁ, নিজের জায়গাও নড়বড়ে হয়, তার কারণ সবাই মিলে তো আমরা একসঙ্গে একটা ভালো কাজ করার কথা ভেবেছিলাম। ধরুন এই যে নাট্য সজনের ভালো কাজের খতিয়ান যদি আমরা দেখি, একটা কাজ এটা মনীষও জানে, আমরা দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে আমি আর অর্পিতা মিলে ওখানকার সমস্ত থিয়েটার দলগুলোকে, অনেক ছেলে মেয়েকে আমরা নিয়ে আমরা হয়বাদন, গিরিশ কর্নাডের হয়বাদন করেছিলাম। আমরা ভেবেছিলাম যে এটাই একটা যদি মডেল খাড়া করা যায়, যে মডেলে আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা যদি নিজেরা গ্রাম মফস্বলে গিয়ে সেখানকার ছেলে মেয়েদের হাত ধরতে পারি, কারণ এটার জন্য একটা অর্থ লাগে, এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে। তোরা তো জেলার সঙ্গে একটা বন্ডেজ তৈরি করতে চেয়েছিলিস, একটা থিয়েট্রিক্যাল, একটা কালচারাল বন্ডেজ, ওইটা তো মডেল হতে পারতো। সেই জায়গায় হলো কি, জেলার দলগুলোকে প্রেস করো, নিজেদের শো নাও, কল শো নাও। তাহলে তো সুমন, মানে তো এই জায়গাটা আমি বলি একটু, এই জায়গাটা কি হলো যে কোথাও না কোথাও আমাদের নিজেদেরই, মানে এটা আমার একার মোহভঙ্গ নয়, এটা অনেকের মোহভঙ্গ। সুমন, Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। কিন্তু একটা অদ্ভুত জিনিসও এর সঙ্গে কিন্তু আছে, যেটা খুব জরুরি। সেটা হচ্ছে এই সরকার কিন্তু থিয়েটারের জন্য অর্থ বরাদ্দ যা করেছিলেন, সেই অর্থ বরাদ্দটা কিন্তু কম নয়, বরঞ্চ গত সরকারের থেকে অনেক বেশি। আমি মনে করি যে যেখানে 5,000 টাকা ছিল সেটা 50,000 টাকা হয়েছিল, যেখানে 20,000 টাকা ছিল সেটা 80,000 টাকা হয়েছিল। অর্থাৎ সরকার কিন্তু এই থিয়েটারের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং এই থিয়েটারে কিন্তু তারা নাক গলায়নি, অর্থাৎ পলিটিক্যালি নাক গলায়নি। মানে এটা কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশন, অর্থাৎ রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, কিন্তু একই রকম ভাবে তারা থিয়েটারের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে। কিন্তু এই যে জায়গায়, যে ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে এই পুরো জিনিসটা গিয়ে পড়লো, সেই ইনফ্রাস্ট্রাকচারটা ব্যর্থ হলো এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে। না দেবেশ, আমি সবসময় কোদালকে কোদাল বলতে পছন্দ করি। তাহলে বিষয়টা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোনো রকম দলের চাপিয়ে দেওয়া, দলের জোর করে নাটক করা, এরম বিষয়টা নয়। পুরোটা অর্পিতার সুর, মনীষের সুর, আপনার সুর মোটামুটি মিলে যাচ্ছে। অর্থাৎ আপনাদের অভিযোগ এবং সবটাই আপনি নাম না করে যেরম বলছেন ব্যক্তি ক্ষমতা, একনায়কতন্ত্র, যে ব্রাত্য বসু বনাম দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ, বিষয়টা কিন্তু এই দাঁড়াচ্ছে। মানে আমার ভুল করলে আমায় দয়া করে সংশোধন করে দেবেন, আমি মার্জনা চেয়ে নেব। ব্যাপারটা কি এই আদতে? এটা তো আপনার নিজস্ব এক্সপ্লেনেশন। আমি এত সোজা ইকুয়েশনের মধ্যে বিষয়গুলো নয়। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। আমি আমার ব্যক্তি মানুষ হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছি, মনীষের ব্যক্তি মানুষ হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছি, অর্পিতার ব্যক্তি মানুষ হিসেবে তার স্বতন্ত্র প্রতিবাদ জানিয়েছে, বা প্রতিবাদ মানে ওর কথা জানিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকই নাট্য সজনের সমস্যা যদি মিলে যায়, হ্যাঁ
আমি যেটা বলছি যে প্রত্যেকেই নাট্যস্বজনের সমস্যার কারণ হিসেবে যদি কোনো এক ব্যক্তিকে বা এক ক্ষমতার কেন্দ্রকে দায়ী করে, তাহলে তো বিষয়টা তাই দাঁড়ায় দেবেশ। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু এটার কিন্তু কোনো অ্যাসোসিয়েশন নেই, অর্থাৎ মনীষের সঙ্গে আমার কোনো অ্যাসোসিয়েশন নেই, অর্পিতার সঙ্গে আমার কোনো না না, ফাইন ফাইন, আই গট ইট ক্লিয়ার। অর্থাৎ এটা নয়। সমিতদা কি বলবেন যে এই মুখগুলো পরিবর্তনের আগে এবং পরিবর্তনের বহু আগে যখন মানে অত্যন্ত দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট সরকার আপনারই মতো তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা পরিবর্তনের সমর্থনের মিছিল করেছেন, ঝুঁকি নিয়েছেন, তাদের নাটক পাননি, তারা মঞ্চ পাননি, তারা অভিনয় দেখানোর জায়গা পাননি, তারপরে পরিবর্তনের সরকার 3.5 বছরের মাথায় এই ধরনের নাট্যস্বজন একটা তৈরি হলো, সমালোচনা ইত্যাদি ছিল, বিচ্ছিন্ন অভিযোগ ছিল না তা নয়, কিন্তু তারপর প্রায় ভেঙে পড়ার মুখে। সেক্রেটারি নিজেই বলছেন যে কতদিন সেক্রেটারি থাকবো আমি জানি না। আমি 3-4টে পয়েন্ট বলবো। ঘটনাচক্রে এটা আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের সেক্রেটারি ছিলাম, মনীষ, সোহন, দেবেশ সবাই জানে। এবং একাডেমি অফ ফাইন আর্টস যেহেতু পরিচালন সমিতি আমি ছিলাম, কিন্তু আমার অভিজ্ঞতা আছে যে নাটকের দলগুলো কি ফেস করে, কিভাবে তারা সারভাইভ করে। সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, যে নাটক বন্ধ করা। একটা সময় আমার মনে আছে অর্পিতার নাটকটা যখন বন্ধ করা হলো, আমরা প্রত্যেকে সমস্ত রাস্তায় নেমে এই চ্যানেলে সবাই আমরা সমস্ত বাংলার মানুষ প্রতিবাদ করেছিলাম যখন লেফট ফ্রন্ট থেকে ওর নাটকটা আটকানো হয়। সেই আমার মনে আছে তখন লাইভ এই অনুষ্ঠান চলছিল, তারপরে সেই যিনি বন্ধ করেছিলেন সাংসদ ফোনও দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। সেইখানেরই এখন নাট্যস্বজনের তাদের মধ্যেই আমার মনে হয় আপনাদের মনে থাকবে ইটসি বিটসি একটা বলে একটা নাটক হয়েছিল সম্ভবত বছর 2 আগে। এই নাটকটিকে বন্ধ করার জন্যে এই রাজ্যেরই একজন মন্ত্রী, বিশেষ নাট্যকার, তিনি আমাকে দিনের পর দিন ফোন করতে থাকেন, সমিত এই নাটকটাকে বন্ধ করতে হবে। আমি বলেছিলাম এটা আমার দ্বারা, এটা আমার কাজ নয়, কোন নাটককে বন্ধ করতে হবে কেন। সেই নাটকটির মধ্যে সরকারের এগেনস্টে কোনো কিছু কথা ছিল, এটা দরকার হলে ইটসি বিটসি যার ডিরেক্টর তাদেরকে ডেকে ওই ইন্টারভিউ নেওয়া যেতে পারে। এটা মানুষ জানে না। দেবাশিসের নাটক দেবাশিস বলবে, এটা ক্লিয়ার হওয়া দরকার। যারা একটা সময় এটার এগেনস্টে লড়াই করেছিল যে নাটক কেন বন্ধ করা হবে, তারাই নাটক বন্ধ করতে বললো যখন ক্ষমতায় আসলো। এখানে সমিতি আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, এটা কি কোনো ব্যক্তির নিজের সিদ্ধান্ত হতে পারে? মানে এর পেছনে যদি শাসক দল না থাকে, এর পেছনে যদি সর্বোচ্চ নেতৃত্বের বরাভয় না থাকে, এটা তো ব্যক্তির সিদ্ধান্ত হওয়ার বিষয় না। আমি সেটাই বলছি, মানে সেই ব্যক্তির বিরুদ্ধে তো নাটকটা হচ্ছিল না। দুটি বাক্য থাকলে সরকারের বিরুদ্ধে ছিল। দেবেশ একদম পরিষ্কার বলেছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, আমি দেবেশের কথা বিশ্বাস করি। কিন্তু যেটা ছিল সেটাও দেবেশ বলল না, সেটা হলো এই নাট্যস্বজনের বিশেষ বিশেষ মানুষরা তারা রাজনৈতিক দলকে খুশি করার জন্য যখন পার্ক স্ট্রিট কাণ্ড ঘটে, তখন তারা পার্ক স্ট্রিট কাণ্ড ওই মেয়েটির নামে বদনাম করতে শুরু করলো প্রকাশ্যে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। এটা আমরা কেউ ভুলে যাইনি। নাট্যস্বজনের সেই দিন যে রূপ বাংলার মানুষ দেখেছিল, আমার মনে হয় কেউ ভুলবেন না। তৃতীয় নম্বর, অর্থ বরাদ্দ ক্লাবগুলোকে যেমন করা হয়েছে, তেমন এইরকম বেশ কিছু নাটকের দলের জন্য করা হয়েছে, তাতে বাংলার সামগ্রিক নাটকের কোনো রকম উন্নতি হয়নি, এটা আমাদের কাছে ক্লিয়ার। 4 নম্বর আমি যেটা বলবো, পাইয়ে দেওয়া রাজনীতি। এবং সবচেয়ে বড় কথা, এখানে মনীষ বলল, সোহন বলল, দেবেশ বলল যে 500টা দল কি 50টা দলকে নিয়ে নাট্যস্বজন, যে নাট্যস্বজন সব তাদের কথাগুলো গিয়ে সরকারের কাছে বলবে। সরকারের নাট্য একাডেমি রয়েছে, এবং আমি আজকে কাদের হয়ে কথা বলছি, ওরা বললো 500টা দল, কথার কথা কি 200টা দল। আমি বলছি 2000 বা 5000 দল যারা নাট্যস্বজনের সদস্য নয়, তাদের উপরে কি টর্চার করা হয় এটা একটু খোঁজ নেওয়া হোক। তাদেরকে হল দেওয়া হয় না, হ্যাঁ, তারা যদি মেম্বার না হয় তারা কোনোখানে হল পাবে না, কোনো কলসো পাবে না। সুতরাং এটা সে চন্দননগর থেকে আরম্ভ করে শিলিগুড়ি হতে পারে, দিনাজপুর হতে পারে, এই সত্যিগুলো আসুক। আজকে আমি শুনলাম অর্পিতা অনেক বড় বড় কথা বলছে। এই অর্পিতার মুখেই আমরা শুনেছিলাম পার্ক স্ট্রিট কাণ্ডে যেই ভদ্রমহিলা একজন বিশেষ নাট্যকার, তার কাছে আমরা এইটুকু আশা করি যে সমাজে যখন কোনো অন্যায় হয় অন্ততপক্ষে উনি মেরুদণ্ড সোজা করে সেই সত্যি কথাটা বলবেন। সেইখানে কিন্তু উনি পার্সপেক্টিভ দেখিয়েছিলেন। এবং এই নাট্যস্বজন নিয়ে এই কয়েকজন যেটা করছেন, গোটা নাট্য সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, এটা নাট্য জগতের প্রত্যেকের বোঝা উচিত। এবং আমাদের কাছে যারা আমরা নাটকের সাথে সরাসরি জড়িত না হলেও নাটকের প্রত্যেকের সাথে আমাদের বন্ধুত্ব, কখনো আমি নিজেও নাটকের সেট ডিজাইন করেছি, কখনো আমার কাছে নাটকের লোকেরা আসেন,
আমার বাড়িতেও আসেন, বিভিন্ন রকম আলোচনায় প্রত্যেকের মুখে আজকে কেন কৌশিক সেন, কেন বিপ্লব, কেন আরো ডিরেক্টররা তারা একাডেমিতে জায়গা পাবে না, এর উত্তরগুলো দিক। এর জন্য এর পেছনে কারা দায়ী এগুলো বাংলার মানুষ জানতে চায়। এবং নাট্য স্বজনের যা সত্যিকারের কন্ট্রিবিউশন, তার থেকেও বাংলার নাটককে ড্যামেজ করার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। ব্ল্যাক স্পট নাট্য স্বজন, আজকে মনীষ বলছেন ব্ল্যাক স্পট। নাট্য স্বজন নিয়ে অভিযোগ কিন্তু নতুন নয়, একের পর এক অভিযোগ আসে, কখনো রাজনৈতিকভাবে প্রভাব সৃষ্টি করার এবং আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছে। সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু নাট্য স্বজন গোড়া থেকেই বিতর্কিত। ঘোষিত লক্ষ্য ছিল মহৎ, নাট্যচর্চার প্রসার, দুস্থ নাট্যকর্মীদের পাশে দাঁড়ানো। কিন্তু সময় যত এগিয়েছে তত বদলেছে ছবিটা। অভিযোগের পাহাড় জমেছে তৃণমূল অনুগামী সংগঠন নাট্য স্বজনকে ঘিরে। সালটা ছিল 2012। নাট্যকর্মী বিমল চক্রবর্তী নিগ্রহের প্রতিবাদের পাল্টা হিসেবে তৈরি হয় নাট্য স্বজন, যার সদস্য হন শাসক দলের অনুগামী নাট্য ব্যক্তিত্বরা। নাট্য স্বজনের সভাপতি করা হয় তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সম্পাদক হন অর্পিতা ঘোষ, যিনি বর্তমানে তৃণমূলের সাংসদ। নাট্যজগতের একাংশের অভিযোগ, মহৎ উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করলেও পরবর্তীকালে সেই আদর্শের ধারে কাছে ঘেঁষতেও দেখা যায়নি নাট্য স্বজনকে। ক্রমেই জমতে থাকে অভিযোগের পাহাড়। দুর্নীতি থেকে স্বজন পোষণ কি নেই তাতে। অনুদান দুর্নীতি। একদাই নাট্য স্বজনের সদস্য মনীষ মিত্র দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার দাবি, অনুদান বিলির ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকেই মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। এই সৃষ্টি ছাড়া উল্লাস, এই সৃষ্টি ছাড়া মানে অরাজকতা, এটা কোনোভাবে নেওয়া যায় না। যদিও দুর্নীতির অভিযোগ মানতে চাননি নাট্য স্বজনের সম্পাদক অর্পিতা ঘোষ। আর্থিক দুর্নীতিও নাট্য স্বজনের নেই, নাট্য স্বজনের টাকা নেই। একটা পত্রিকা বেরোয়, সেই পত্রিকার জন্য বিজ্ঞাপন তোলা ছাড়া আমাদের আর কোনো টাকার সোর্স নেই নাট্য স্বজনে। তাই নাট্য স্বজনের আর্থিক দুর্নীতি বলে কিছু নেই। ভয় দেখিয়ে দলে টানা। মনীষ মিত্রর আর অভিযোগ, নাট্য স্বজনের সদস্য না হলে পড়তে হয় হুমকির মুখে, বঞ্চিত হতে হয় ন্যায্য পাওনা থেকে। অর্থাৎ স্বজন হলে তবেই মিলবে সুযোগ সুবিধে, নচেত নয়। এই জেলার দলকে ভয় দেখিয়ে আমার দল আমার কলস করাতেই হবে, না হলে কিন্তু তোমার ওখানে ফেস্টিভ্যাল বন্ধ করে দেব। এই যে ভয়, একটা ভয় দেখানো, সমস্তটা মিলিয়ে একটা ভয়ঙ্কর অধিগ্রহণ, ভীষণ কুৎসিত একটা একনায়কতন্ত্র। জেলার একাধিক নাট্যগোষ্ঠীর অভিযোগ, নাট্য স্বজনের সদস্য না হওয়ায় তাদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। না, সরকারি সুযোগ সুবিধা তো আমরা কিছুই পাই না। দলদাস হিসেবে কাজ না করলে নাট্য স্বজনের অন্তর্ভুক্ত হওয়া যায় না। ভয় দেখানোর অভিযোগ সরাসরি খারিজ করেননি নাট্য স্বজনের সম্পাদক তথা বালুরঘাটের তৃণমূল সাংসদও। একটা অর্গানাইজেশন হলে তো এমন অনেক কিছু হয় যেগুলো সবসময় নিজেদের কন্ট্রোলে থাকে না। তো সেরকম কিছু ইনসিডেন্টস যদি হয়ে থাকে, তার জন্য আমি নাট্য স্বজনের সেক্রেটারি হিসেবে সত্যিই লজ্জিত এবং দুঃখিত। কিন্তু কোনো ইন্টেনশন থেকে আমাদের এরকম কোনো ভয় দেখানোর ইন্টেনশন কোনোদিন ছিল না, এটুকু আমি বলতে পারি। শাসক ঘনিষ্ঠ সংগঠন নাট্য স্বজনের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগে অবশ্য হতবাক নন নাট্য জগতের একাংশ। নাট্য স্বজনের যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো। বিমল চক্রবর্তী মার খেলো তৃণমূলের কিছু বাজে লোকজনদের কাছে, তার প্রতিবাদ করলো নাটকের লোকজনরা, তার পাল্টা হিসেবে নাট্যরা হঠাৎ ঠিক করলো নাট্য স্বজন তৈরি করবো। যে যারা এরকম একটা ঘটনা থেকে একটা নাট্য স্বজনের মতো যদি তৈরি করতে পারে, সেই সংগঠনের বেসিক্যালি কোনো ফিলসফি থাকতে পারে না। আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে একটা ভীষণ রকমের রাজনীতি চলছে আর কি এই জায়গাগুলো নিয়ে। সেখানে থিয়েটারের কথা করে জোর পাচ্ছিল না, জোর পাচ্ছিল অন্যান্য বেশি প্রসঙ্গ। যারা থিয়েটার করতে চায়, ভালো নাটক করতে চায়, তারা কোন রকম রাজনৈতিক একটা অবস্থার মধ্যে যদি পড়ে যায়, তারা সবসময় একটা ক্লস্ট্রোফোবিয়া ফিল করে। প্রথমে মনীষ, তারপর দেবেশ। নাট্য জগতের অনেকেই কটাক্ষ করে বলছেন, স্বজন হারাচ্ছে নাট্য স্বজন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সুমন, মনে হয় না যে একজন সৃষ্টিশীল মানুষের ডিএনএটার প্রতিষ্ঠান বিরোধী? তাকে প্রতিষ্ঠান যেভাবে, যে সুযোগে, যে প্রলোভনে বা যেভাবেই নিজের আত্মস্থ করার চেষ্টা করুক, এই বিচ্ছেদ অবধারিত, গোটা পৃথিবীতে অবধারিত, পশ্চিমবঙ্গে অবধারিত। এটা দ্বীপ নয়, বিচ্ছিন্ন। একদম। আর সব থেকে প্রথমে যেটা মনে রাখতে হবে, যে কোনো সৃষ্টিশীল মানুষ, যে কোনো শিল্পী
তারা সংবেদনশীল, আরো অন্যান্য অনেক মানুষের মতোই তারা স্বাধীনতা প্রেমী। এবার ইনিশিয়ালি মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম পাচ্ছি, সরকার আমায় দিচ্ছে, আমার কাজ করার সুযোগ দেবে, আমি অনেক বেশি সুযোগ পাবো, আমার প্রসারটা অনেক বেশি হবে, যে মাপকাঠিটা। কিন্তু সেটা করতে গিয়ে যখন মাথায় কেউ একজন বসে যাবে এবং সে ডিসাইড করে দেবে যে আমি আজকে দুপুরে পান্তা খাবো না বিরিয়ানি খাবো, আমার কলম দিয়ে কোন শব্দটা বেরোবে, সেক্ষেত্রে একটা শিল্পীর দম বন্ধ হতে শুরু করে। কিন্তু শাসক বাদ দাও, শাসক বিরোধী এই ভারতবর্ষের রাজনৈতিক দল একজন ক্রিয়েটিভ লোককে সেই স্পেসটা দেয়। রাজনৈতিক দল মানে আমি বলছি, আমি তোমার একদম ব্যক্তিগত উদাহরণে যাব, যে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের বিরুদ্ধে মিছিল করলো, বিজেপি একটা পাল্টা মিছিল করলো, তুমি মিছিলে হাঁটলে, তুমি বলতেই পারো যে নোবেল কজ, না আমি বলছি যে নোবেল কজ, ঠিক আছে, যে তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য তুমি হেঁটেছো। আজকে বিজেপির কোনো নেতার দুর্নীতির বিরুদ্ধে একটা মিছিল হলো, সেখানে তুমি হাঁটতে গেলে সেই দল তোমায় বাধা দেবে না? মানে আমি বলছি এই স্পেসটা কি ভারতবর্ষে পাওয়া সম্ভব, বাস্তব? এবং একদম বলি সেটা হচ্ছে এটা এই জায়গাটায় নিজের সিট দ্বারা। আজকে 3টে কারণে মানুষ নাট্যস্বজনের সঙ্গে যুক্ত হয়েছিল। এক হচ্ছে কেউ ডেকেছিল বা কোনোভাবে, দ্বিতীয় ভয়, তৃতীয় প্রলোভন। যে কোনো কারণেই হোক, সেই প্রলোভনটা অনেক কিছুর হতে পারে, কাজ, প্রসার, XYZ। তো সেখান থেকে যে মানুষটা সিদ্ধার আছে, নিরাপত্তা হতে পারে, মানে আমি শুধু যে কোনো শারীরিক নিরাপত্তা বলছি না, আমি বলছি যে শিল্পীদের একটা তো নিরাপত্তা, এবং সেটা তো ব্যাঘাত হচ্ছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যাদের সিদ্ধার আছে তারা একটা সময় গিয়ে দাঁড়িয়ে ঘুরে বলবে যে না, আমার দরকার নেই নিরাপত্তার, আমারটা আমি খুঁজে নেবো, আমি করে নেবো, কিন্তু এটার মধ্যে আমি থাকবো না। ঠিক সেই জায়গা থেকে বলি, সেরম ভাবে আজকে যেমন আমি বলেছিলাম, কোটেশনটা আমি বলতেই পারি, যে আমি বলেছিলাম যে আমরা প্রতারকদের পক্ষে নই, প্রতারিতদের পক্ষে। এক্স্যাক্টলি। এবং আমি প্রতারিতদের পক্ষে বলেই আমি হেঁটেছিলাম সেই রাস্তায়। কালকে যদি বিজেপির কেউ এই ভুল করে, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি করবে না, যদি কেউ করেন আমি উল্টো দিকে হাঁটবো, উল্টো দিকে হাঁটবো, বড় ব্যাপার, উল্টো দিকে হাঁটবো, মুশকিলে পড়ে যাবে, সেদিন আমি উল্টো দিকে হাঁটবো, আমি মুশকিলে পড়বো না। এই মিছিলটা আমিও সেদিন, আমি বলছি স্বজনের সদস্যরা কিন্তু পারেননি যে কামদুনি বা পার্ক স্ট্রিট নিয়ে মুখ খুলতে, এবং আমার খুব অদ্ভুত, আমি বলবো আমার এখানে মানে তারা নিশ্চয়ই চেয়েছেন, এইভাবে আমি দেখতে পারি না, পারেননি, পারলেন অনেক পরে, এটা আরো আগে পারলে আরো ভালো হতো। আমার বহু বছরের পুরনো দেবেশদা, মনীষদা, দেবেশদা থেকে মানে কিছু শিখেছি, সামগ্রিক পাড়াটাই বলছি, আমি সামগ্রিক পাড়াটাই বলছি। তোমাদের মতো মানুষরা যেখানে যে সংগঠনে রয়েছে সেখান থেকে অনেক ভালো ভালো প্রোডাকশন এক্সপেক্ট করবো আমরা, তাই না? তোমাদের না পারাটাকে পাড়ায় রূপান্তরিত করার লড়াইটাও তো তোমাদের। সুমন, এখানে আমার একটা কথা আছে যে ভালো প্রোডাকশন সেটা রাজনীতির ছত্রছায়া থেকে, আমার ধারণা বা অনেকেরই ধারণা, যে যত দূরে থাকবে তত আমরা বেশি পাবো না। কিন্তু ওনারা তো ভেবেছিলেন যে কোনো দলীয়টা, মানে আমি বলছি যে ডিভিডি দিয়ে এই ধরনের নাটক করো শাখা সংগঠনের, এখানে কোনো ক্রিয়েটিভিটির বিকাশ হতে পারে না। আমি আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির, আপনারা বুঝতেই পারছেন বিষয়টা দীর্ঘায়িত করতে হচ্ছে আমার, শুধু বিষয়টির গুরুত্ব আমাদের পরবর্তী বিষয়ে বিতর্ক থাকবে, কিন্তু তার আগে এই বিষয়ে আমাদের আলোচনা বাকি রয়ে গেছে। ছোট্ট একটা বিরতির পর এই বিষয় নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। এই পর্বে আমি তোমায় দিয়ে শুরু করতে চাই, তার কারণ একটা অদ্ভুত বিভ্রান্তি, এবং দলের মধ্যে, দলের বাইরে, শাসক বিরোধী সবার এটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যে সময় সিঙ্গুর, নন্দীগ্রামের পর তোমরা রাস্তায় হাঁটলে, ঝুঁকি নিলে, শাসকের বিরুদ্ধে গর্জন করলে, সেই সময়, তার পরবর্তী সময় যারা নন্দীগ্রাম নেতাইকে সমর্থন করেছে তারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আর যারা অরিজিনালি ছিলেন তারা হয় পালিয়েছেন, নয় পালাতে পারলে বাঁচেন। সোজা কথা আমি বলছি, যে এর কোনো মানে এর কারণটা কি? না, খুব পরিষ্কার। তার কারণটা হলো, যখন বামফ্রন্টের শেষের দিকে গোটা বাংলার উপরে অত্যাচারটা নেমে এসেছিল, সেটা গড়বেতা থেকে আরম্ভ করে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, তখন কিন্তু মানে সমস্ত মানুষ চেয়েছিল যে এই সরকার যাক, এনাফ ইজ এনাফ, নতুন কোনো সরকার আসুক। এবং তখন মনে হয়েছিল যে না, আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি চারদিকে ছুটে বেড়াচ্ছেন, একটা মানব দরদি মুখ দেখাচ্ছেন, যে উনি বলেন। আমি উল্টো দিকটা বোঝার চেষ্টা করছি, যে মুখ্যমন্ত্রীও তো জানেন যে সেই সময় নেতাই, নন্দীগ্রাম, এমনকি নেতায়ের গণহত্যা কারা কারা সমর্থন করেছেন, তো তারা এখন মুখ্যমন্ত্রীর পাশে, আর অন্যরা উল্টো দিকে কি করে হতে পারে? এটা হতে পারে না, এটা আগামী দিনেও হয়তো এটাই আমরা দেখব, যে আজকে যারা তৃণমূলকে সাপোর্ট করছেন বা আজকের
সরকারের বাজে কাজগুলোকে সাপোর্ট করছেন, আগামী সরকার যখন নতুন আসবে তখন আবার এই মুখগুলো, তুমি বলছো জাহাজ ডুবন্ত হলে তারাই আগে ঝাঁপটা মারবে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি দ্রুত একবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের এই প্রবণতা কিন্তু নিঃসন্দেহে এখনো পর্যন্ত এই আজকের মাটিতে দাঁড়িয়েও বিস্ময়কর। শুধু নাট্য ব্যক্তিত্বরাই নন, বাম আমলে সিঙ্গুর নন্দীগ্রামের পর পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন যে সমস্ত বিদ্বজ্জনেরা, আজ তাদের একটা বড় অংশই বর্তমান শাসকের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের জায়গা নিয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যারা কিছুদিন আগেও কট্টর সিপিএম বলেই পরিচিত ছিলেন। নন্দীগ্রাম নেতাইয়ের মতো ঘটনাকে সমর্থন করতেও যাদের বুক কাঁপেনি। নতুনরা এসেছে আর দূরে সরে গিয়েছে পরিবর্তনের মুখগুলি। নন্দীগ্রাম বিরোধী মিছিলে দেখা গেলেও 28শে নভেম্বর তৃণমূলে বিদ্বজ্জনদের মিছিল, যাকে অনেকেই চুরির দাবিতে মিছিল বলে কটাক্ষ করেন, তাতে দেখা যায়নি শঙ্খ ঘোষকে। নন্দীগ্রাম পরবর্তী মিছিলে প্রথম সারিতে ছিলেন অপর্ণা সেন, যদিও আজ শাসকের সভা মিছিলে তাকে দেখা যায় না। একদা পরিবর্তনের পক্ষে সওয়াল করলেও বর্তমান শাসকের বিরুদ্ধেও সমানভাবে সরব শিক্ষাবিদ সুনন্দ সান্যাল। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সামনের সারিতে থাকা সমীর আইচও বর্তমানে তৃণমূলের প্রতি ক্ষুব্ধ, হতাশ। তিনিও দীর্ঘদিন হল শাসক দলের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আর পুরনো বন্ধুরা যত দূরে সরছে ততই শাসকের কাছে আসছেন অরিন্দম শীল, সুবোধ সরকার, রুদ্রনীল ঘোষ, শ্রীকান্ত মোহতারা। কোন অরিন্দম শীল, কোন সুবোধ সরকার? একদা যাদের অনেকে কটাক্ষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও বেশি সিপিএম বলতেন। নেতাই গণহত্যা কিংবা নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর মতো ঘটনার সময়ও যারা বুক ফুলিয়ে সিপিএম সরকারের সমর্থন করেছেন, তারাই এখন শিবির পাল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্বজ্জন মিছিলের প্রধান উদ্যোক্তা। এদের সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ। একসময় তাঁর পরিচিতদের অনেকেই তাকে বাম মনস্ক বলেই জানতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থেকে মিছিলে হেঁটে এখন তিনি সরাসরি সরকারি পদে। রাজ্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি রুদ্রনীল এখন তৃণমূলপন্থী বিদ্বজ্জনের তালিকার প্রথম সারিতে। তবে মধ্যমণি অবশ্যই শ্রীকান্ত মোহতা। নন্দীগ্রামের প্রতিবাদ কিংবা অন্য কোনো ঘটনার সময় বাম আমলে তিনি রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন এমনটা কেউ দেখেননি, কিন্তু সেই তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্বজ্জন অভিযানের প্রধান সেনাপতি। মিছিলের পুরো ভাগে সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, যা দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, সত্যি এও এক পরিবর্তন। পরিবর্তনের বিদ্বজ্জনেরা উধাও, নতুন অবতারে নয়া বিদ্বজ্জনেরা। এবিপি আনন্দ। মনীষ, আমি যদি বলি যে এই কারণেই তো বিদ্বজ্জনেদের মানে নাট্যস্বজনকে লাগে যে মিছিলে লোক করাতে, মদন মিত্রের প্রতিবাদে মিছিলে হাঁটার নাট্যশিল্পীদের দিয়ে হাঁটানো যায়, নাট্য ব্যক্তিত্বরা হাঁটেন, সেই জন্য আমি যদি বলি হ্যাঁ লাগেই তো। নাট্যস্বজনের থেকে তো আমার কাছে SMS এসেছিল যে বাংলাকে বাঁচানোর জন্য হাঁটুন। আমি জিজ্ঞাসা করলাম ফোন করে যে বাংলাকে বাঁচানোর জন্য হাঁটতে হবে কেন? কারণ সমস্ত বড় মিছিল সেই সময় নন্দীগ্রাম পর্যায়ে আমি, অর্পিতা, কৌশিক, কখনো সমীর দা, আমরা রীনাদি বা শাওলিদি আলোচনা করে ডেকেছি, সেরকম কোনো কজ তো খুঁজে পাচ্ছি না। এবং তারপরে দেখলাম অর্থহীন, এবং সেই রকম একটা মিছিলে হাঁটা নিয়ে তীর্যক উক্তি করাতে যে পরিমাণ গালিগালাজ হলো, সেটা তো মানে সমস্তটা একটা একেবারে। আমি দেবেশের কাছে যাবো উইথ আ লার্জার নোট। দেবেশ, আপনি নাট্যকার হিসেবে, আমি উইঙ্কেল টুইঙ্কেল মনে আছে আমার খুব ভুল না হলে 2002, যে সময় বামফ্রন্ট সরকারের পতন হতে পারে এই রকম মানে প্রায় সূর্য ওঠার মতোই বাস্তব সত্য বামফ্রন্ট সরকার, সেই সময় উইঙ্কেল টুইঙ্কেল করেছেন। প্রতিষ্ঠান বিরোধিতার সুর আপনার বহু নাটকে থেকেছে। আপনি প্রতিষ্ঠানের সঙ্গে, সরকারের সঙ্গে, শাসকের সঙ্গেও তো এতটা কাজ করলেন নাট্যস্বজনের ভেতরে থেকে। তো মানে কোনটা স্বস্তিকর? একজন নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়কে আমি যদি অপশন দিই যে স্বজনের বাইরে বা শাসকের ছায়ার বাইরে নাট্যকার হিসেবে কোনটা স্বস্তিকর বলে আপনার মনে হয়েছে? খোলা আকাশের বোধহয় নিঃশ্বাস নিতে পারছে। এটা আমার দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এক সেকেন্ড, আমি দেবেশবাবু কানেক্টিভিটি একটা সমস্যা আছে, আপনি দয়া করে যদি শেষ করেন। আপনি বলছিলেন খোলা আকাশ। বলছিলাম যে একটা খোলা অন্তত আকাশ, এখন মুক্ত আকাশের নিঃশ্বাস নিতে পারছি। তার কারণ যেটা, সেটা হচ্ছে যে কোথাও যে কোনো কাজ করতে গেলে ওই একটা ওই যেটা মনীষ বলছিল যে তোমাকে ও কি মনে করবে, এ কি মনে করবে, ও কি বলবে, এইটা সবসময় যদি ভেবে কোনো কিছু করতে হয়
তাহলে বোধহয় একটা ক্রিয়েটিভ মানুষের কাছে এটা বড় একটা চাপ, সেই চাপ থেকে মুক্ত আমি। এই চাপটা ক্রমশ বাড়ছিল, এই চাপটা থেকে মুক্ত। আর ওই আগে যে ছবিটা দেখালেন আমার, এটা নিয়ে আমার একটা নিজস্ব কথা আছে। আমার যেটা মনে হয়েছে যে এই পুরোটা এই এখন একটা শিফট করে গেছে, একটা কালচারাল স্পেস শিফট করেছে, সেটা এখন অনেকটা ওই টিভি এবং ফিল্ম ওরিয়েন্টেড একটা চটকে চলে গেছে। বাংলার মানুষের কিন্তু এটা রুট নয়, সংস্কৃতির রুট কিন্তু ফিল্ম কিংবা সিরিয়ালের মানুষরা নয়। সেই সময় যারা সরাসরি মাঠে নেমে এই প্রতিবাদ করেছিলেন তারা কিন্তু ওই রূপালী পর্দার তারকারা কেউ নন। তার ফলে তারা সেই জন্য যখনই যত রূপালী পর্দার তারকারা সামনে চলে এসছেন, তত যারা প্রকৃত যারা এবং যাদেরকে বাংলার মানুষ সত্যি সত্যি বিশ্বাস করেছিলেন একটা সময়, তারা সরে গেছেন বা যাচ্ছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সময় একেবারে শেষ, কিন্তু আমি শেষ করতে চাইব ওই খোলা আকাশের স্বপ্নটা দিয়ে, যে খোলা আকাশে সত্যি সত্যি ডানা মেলার ইচ্ছে যে কোনো সৃষ্টিশীল মানুষের, এমনকি সাধারণ মানুষের। কোনো সন্দেহ নেই যে এই প্রথম সম্ভবত স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের নির্বাচনের সব থেকে বড় ইস্যু হতে চলেছে দুর্নীতি, শাসকের দুর্নীতি। সেটা এবছরের পুরো ভোট হোক কিংবা আগামী বছরের নির্ধারিত বিধানসভা নির্বাচন। আজকে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতারা দুর্নীতি নিয়ে নানা তথ্য, নানা তীর ছুঁড়লেন শাসক দলের উদ্দেশ্যে। সেই নিয়েই আমাদের এই পর্বের বিতর্ক। আমাদের আজকের বিষয়, ইমরানের জামাত জোট থেকে তহবিল দুর্নীতি, ভোটের আগে বিজেপির দিফলার মুখে তৃণমূল। আমার সঙ্গে একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন বিজন সরকার, শিক্ষক, আছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, আছেন কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা। কিন্তু তার আগে যে অভিযোগগুলো আজকে তুলেছেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ, দেখব। ভাষা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের ঠিক মুখে ইমরান কাণ্ডে চাপ আরও বাড়ালো বিজেপি। ফের তৃণমূল সাংসদের জামাত যোগের অভিযোগে সরব হলেন দলের কেন্দ্রীয় সচিব সিদ্ধার্থনাথ সিংহ। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে তাঁর অভিযোগ, ভারতীয় নিরাপত্তা এজেন্সির তথ্য অনুযায়ী তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীর সম্পর্ক রয়েছে। आपके एमपी मिस्टर इमरान का संबंध बांग्लादेश के जमायत इस्लामी के लीडर्स के साथ है। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট উদ্ধৃত করে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতার আরও অভিযোগ, 2005-এ বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত শওকত নামে এক ব্যক্তির সঙ্গেও তৃণমূল সাংসদের সম্পর্ক রয়েছে। कोई शौकत है जमायत इस्लाम के, जो कि मास्टरमाइंड थे 2005 सीरियल ब्लास्ट इन बांग्लादेश। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ইমরান। প্রথমেই বলবো, আমার সঙ্গে বাংলাদেশের জামাতের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে উনি প্রমাণ করে দিন যে এই সম্পর্ক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কোন ধরনের টাকা কেন পাঠাবো, আমার কি স্বার্থ রয়েছে। রাজ্যের এক সাংসদের মাধ্যমে সারদার টাকা বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির কাছে যাওয়ার অভিযোগ আগেই উঠেছে। বৃহস্পতিবার সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর উদ্ধৃত করে সিদ্ধার্থনাথ সিংহের দাবি, এ রাজ্যের কয়েকজন নেতা ও বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিনের মধ্যে 75 কোটি টাকার লেনদেন হয়েছে। 75 crores of rupees got exchanged between Bengal politicians with JMB. খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অর্থের উৎসের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন সিদ্ধার্থনাথ। जो शौकत अली जो बर्दवान ब्लास्ट में मरा था, उसने 18 दफे पैसा ट्रांसफर किया है बांग्लादेश, और ममता जी 2 साल में किसी और की यहां पे सरकार नहीं थी, दैट इज योर गवर्नमेंट। मगर ममता जी, विल यू प्लीज एक्सप्लेन। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি আমার চরিত্রহীন করার চেষ্টা করছেন এবং আমি সিদ্ধান্ত নিয়েছি তার এইসব কথা, মিথ্যে কথা বলার জন্য আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। রাজনৈতিক মহলের মতে সময় যত এগোচ্ছে সারদা কেলেঙ্কারি ও খাগড়াগড় বিস্ফোরণকে হাতিয়ার করে শাসক দলের ওপর চাপ ততই বাড়াতে চাইছে বিজেপি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। জয়প্রকাশবাবু, এতদিন পর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ যাচ্ছেন মৌলবাদী বিরোধী শক্তি হাসিনার সঙ্গে দৌত্য করতে। তার আগে একদিকে আপনারা বলছেন যে তারই রাজ্যসভার সাংসদ ইমরানের সঙ্গে জামাতের সম্পর্ক, অন্যদিকে আজকে আরও যোগ করেছেন যে 2005-এ যে সিরিয়াল ব্লাস্ট হয় বাংলাদেশে তার সঙ্গেও নাকি ইমরানের সম্পর্ক রয়েছে। রাজনৈতিক কৌশল, তার সঙ্গে যার যোগাযোগ ছিল তার সঙ্গে সম্পর্ক, শওকতের সঙ্গে। শওকত আলী, এই যে ইমরান ভদ্রলোক কে, তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য করেছেন তিনি কে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের তো জানার আগ্রহ। আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করে তিনি গেছেন রাজ্যসভায়। তিনি তো নিজেই স্বীকার করেছেন তিনি সিমির সদস্য ছিলেন 1977 থেকে 1984 পর্যন্ত, ওনার স্বীকৃতি। তারপরে তার বলছেন না যে তিনি সদস্য না থেকে কিভাবে সিমিকে সাহায্য করেছিলেন, বলছেন না। কিন্তু তিনি কোথায় জন্মেছিলেন, আমাদের প্রশ্ন তো এইখানে। উনি যে রাজ্যসভায় যে এফিডেভিট দিয়েছেন আমার কাছে আছে, সেই এফিডেভিটে তিনি বলছেন কোথায় জন্মেছিলেন, তার ডেট অফ বার্থ কি তিনি বলছেন না। আমরা এই নিয়ে প্রশ্ন তুলতে যাচ্ছি। এবং আমাদের যা খবর, তিনি তো বাংলাদেশের নাগরিক ছিলেন এবং 71-72 প্রত্যেক আমি সদস্যের ডেটা বই ছেপে বের হয়, ডেটা ব্যাংক, সেই জন্যই তো সেখানেও তো সেগুলো তো আমাদের কাছে এই প্রশ্ন, যদি কারুর ভুল ভ্রান্তিতে এইরকম ভাবে একজন আমাদের রাজ্যসভার মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়ে যান এবং কেউ যদি চোখ বন্ধ করে থাকে, সেটা আমাদের দেখতে হবে এবং আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই দেখবে। কারণ 71-72-এ জানা যাচ্ছে তিনি বর্ডার ক্রস করে ধুবড়িতে এসেছিলেন এবং ধুবড়ি থেকে বানারহাটে এসে বানারহাট হাই স্কুলের 1972 সালে একটা হায়ার সেকেন্ডারি ডিগ্রি বলছেন উনি, ওখান থেকে হায়ার সেকেন্ডারি কি প্রমাণ, 1 বছর, সেইটা আমাদেরকে জানা। আর 1 বছর না, ওনার বক্তব্যই আমি বলছি, আর 1 বছরের মধ্যে তিনি ওপাশ থেকে এপাশে এসে কিভাবে তিনি কলেজে স্কুলে ঢুকে ডিগ্রি নিলেন আমাদের জানার দরকার। তার জন্মস্থান কোথায়, এবং তারপরে দেখবেন তার সম্বন্ধে কোথাও কোনো স্কুল কলেজ পাশ করে বেরোনোর পর কোথাও কোনো রেকর্ড নেই। হঠাৎ তিনি গায়েব হয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে, আবার তার উদয় হচ্ছে 80 সালের কাছাকাছি, মানে এই 70 সালের শেষের দিকে সিমির সদস্য হিসেবে আবার দেখা যাচ্ছে। তার আগে তার কোনো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ছিলেন সেই সময়? ইমরান সাহেব বলছেন মামলা করবেন আপনারা, ধারাবাহিক না করুন না, আমরাও চাইছি। কারণ আজকে তো আমাদের নেতা শুধু বলেছেন শওকতের সঙ্গে ওর যোগাযোগের কথা, মাস্টার মাইন্ড, কিন্তু তাছাড়া এদের কথা উনি যদি চেনেন বলবেন। আমাদের তো যা আমাদের অভিযোগ পাচ্ছি যে গুলাম আজম, মতিউর রহমান, নিজামি, দিলওয়ার হোসেন সৈদি, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, এরা কারা? এরা সব হচ্ছে বাংলাদেশের জেএমবি তার প্রতিষ্ঠিত সদস্য। বাংলাদেশ বিরোধী কাজ করার জন্য হয় তাদের জেল হয়েছে, কারুর ফাঁসি হয়েছে, এবং এরা প্রখ্যাত, তারা ওখানকার মানে জেহাদি গ্রুপ। এই জেহাদি গ্রুপের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে ইমরান সাহেব জড়িত ছিলেন। ইমরান সাহেব আজকেও বলেছেন আবার মামলা করবেন। না, মামলা করুক। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। দ্রুত সিদ্ধার্থনাথ সিং তথা বিজেপির আরেকটা অভিযোগ আপনাদের সামনে রাখবো তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়ে। দেখুন, Will Mr. Mukul Roy, will he like to clarify or not? সারদা কেলেঙ্কারি ঘিরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের মধ্যেই এবার নয়া দুর্নীতির অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে বিজেপির এবার নয়া হাতিয়ার, অবৈধ চাঁদার অভিযোগ। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের দাবি, লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনকে দেওয়া আয় ব্যয়ের হিসেবে তৃণমূলের তরফে বলা হয় ত্রিনেত্র কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা তাদের 1,40,00,000 টাকা চাঁদা দিয়েছে। আর বিপুল অঙ্কের এই চাঁদার নেপথ্যেই বড়সড় দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি। তৃণমূলকে আক্রমণে তাদের হাতিয়ার এই সংস্থারই গত 3 বছরের আয় ব্যয়ের হিসেব নিকেশ। সিদ্ধার্থনাথ সিংহের দাবি, 2011-12 আর্থিক বছরে ত্রিনেত্র কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড মোট ব্যবসা করেছে 19,000 টাকার। পরের বছর ব্যবসার অঙ্ক ছিল 16,000। 2013-14 আর্থিক বছরে ত্রিনেত্র ব্যবসা করে মোট 33,000 টাকার। বিজেপির প্রশ্ন, বছরে 1.5 লাখ টাকার ব্যবসাটুকু যে সংস্থা করতে পারে না, তারা কি করে 1.5 কোটি টাকা চাঁদা দেয়? उनकी बैलेंस शीट के अंदर भी there is no figure of 1,40,00,000। इसकी जो रेवेन्यू जनरेशंस हुई हैं 2013-14 में 33,000 रुपीज,
तो 1,40,00,000 आप नहीं दे सकते। আর এখানেই দানা বেঁধেছে নয়া বিতর্ক। या तो ये पैसा दिया ही नहीं गया है, या ये पैसा दिया गया है तो ये कुछ चिट फंड कंपनी के तहत दिया गया है। द पर्सन हु इज द डायरेक्टर इज अ जेंटलमैन कॉल्ड मुकुल शर्मा। देयर इज अ ह्यूज लिस्ट ऑफ कंपनीज जहां पे वो डायरेक्टर है। সিদ্ধার্থনাথ সিংহের দাবি দায়িত্ব নিয়ে সই করে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছিলেন মুকুল রায়। তাঁর আশা এই বিতর্কের ব্যাখ্যাও দেবেন তিনি। पॉलिटिकल पार्टी होते हुए विल मिस्टर मुकुल रॉय, जिनकी सिग्नेचर है, विल ही लाइक टू क्लैरिफाई और नॉट? दैट इज माय क्वेश्चन। যদিও মুকুল রায়ের দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না, যা দেখার অডিটররা দেখবে। বিষয়টি নিয়ে তদন্ত করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। সারদা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গারদের ভেতর দলের মন্ত্রী সাংসদেরা। এহেন পরিস্থিতিতে এই নয়া অভিযোগ শাসক দলের হৃদস্পন্দন আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শ্রমিকদা, আপনি কি আমার সঙ্গে একমত হবেন যে এই প্রথম দুর্নীতি এই রাজ্যের একটা বড় ইস্যু হয়ে বহু ইস্যুতে এই রাজ্যে নির্বাচন লড়া হয়েছে, এমনকি বাংলা বিহার সংযুক্তি নিয়েও, কিন্তু দুর্নীতি কখনো ইস্যু হয়নি, এই প্রথম? এইরকম ঘটনা কখনো ঘটেনি পশ্চিমবাংলার মন্ত্রী জেল খাটছেন। এইরকম কোনো ঘটনা ঘটেনি যে রাজ্যের শাসক বা বিরোধী দল যে কোনো দলেরই হোক, তাদের প্রচুর এমপি তারা জেল খাটছেন। এইরকম ঘটনা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রহর গুনছেন কবে তাকে জেলায় ডাকবে। এমন পরিস্থিতি, এমন দুর্ভাগ্য পশ্চিমবাংলার কোনোদিন হয়নি। এমন পরিবর্তন আসলো যে এটাও পশ্চিমবঙ্গকে দেখতে হচ্ছে। এই যে অভিযোগ, কি মারাত্মক অভিযোগ! মানে আপনি স্বীকার করবেন যে 3,000 থেকে 33,000, সত্যি মিথ্যে আমরা জানি না, একটা চায়ের দোকান, ছোট মুদির দোকান, তাদের ডোনেশনের অঙ্ক যদি সত্যি হয় 1 কোটি 40 লাখ। আমরা সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করেছিলাম 135 কোটি টাকা তৃণমূল ভবন থেকে বেলানো হয়েছিল 2011 বিধানসভা নির্বাচনের আগে, গৌতম দেব কুপন কেলেঙ্কারি। এবং সেই সময় তো বহু মানুষকে আমরা বিশ্বাসও করাতে পারিনি, এমনকি মিডিয়ার কাছেও একটা বড় অংশের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই 135 কোটি টাকা, এই টাকা যে বিলি হয়েছিল বলে আমরা অভিযোগ করেছিলাম, আমাদের নেতা গৌতম দেবের বিরুদ্ধে মামলা করেছিলেন। 21 বার সেই মানহানি মামলার ডেট পড়েছে, একবারও মুকুল রায় যাননি। এবং এখন সেই মামলা যাতে উঠে যায় তার জন্য উনি প্রাণপণ চেষ্টা করছেন। আসলে এই গোটা পার্টিটা এই চিটফান্ডের টাকায় চলেছে এবং এখানে টাকা কামাও, এই একটাই লক্ষ্য নিয়ে গোটা পার্টিটা চলেছে। সবচেয়ে বড় বিপদটা কি জানেন? পশ্চিমবাংলার কালচারে কতগুলো জিনিস ছিল না পশ্চিমবাংলার রাজনীতিতে, সে যে পক্ষেরই হোক না কেন, যে পশ্চিমবাংলার রাজনীতিকে সবাই একটু শ্রদ্ধার চোখে দেখতো। এখানে খানিকটা আদর্শের ভিত্তিতে মানুষ কাজ করার চেষ্টা করে, আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কাজ করার চেষ্টা করে। বিহারে হয়, মহারাষ্ট্রে, ওয়েস্ট বেঙ্গলে হয় না। কিন্তু এখন যা দাঁড়িয়েছে তাতে পশ্চিমবাংলার এই শাসক দল যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে গোটাটা, একটা গোটা দেশের কাছে লজ্জার ব্যাপার, বাঙালি হিসেবে একটা লজ্জার ব্যাপার যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রহর গুনছেন যে কবে তাকে ডাকা হবে। এবং শুধু এই না, মজার ব্যাপার আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে নির্বাচন কমিশনের কাছে এরা হিসেব প্লেস করেছে। এই লোকসভা নির্বাচনের সময় আমরা এই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি, হেলিকপ্টার চড়ার হিসেবটা কোথায়, কে দিল টাকা? বলছে আমাকে স্পন্সর করেছে, তো সেইটা আসবে না খরচের মধ্যে? এভিডেভিডে আছে কোথাও তৃণমূলের? দেখুন ওদের ওয়েবসাইটে দেওয়া আছে ইলেকশন কমিশনের, থাকতেই হবে, এটা তো নির্বাচনের খরচ। হ্যাঁ, কিন্তু সেই হেলিকপ্টার চড়বার খরচ কে দিয়েছে? কোথা থেকে টাকাটা আসলো? আমি খরচটা দেখালাম, তো টাকার সোর্সটাও তো দেখাতে হবে। এই যে এখনো আমি আপনাকে বলছি, এই যে 50,000 টাকা করে আজীবন সদস্য, এটা কি? এটা কিছুই না, ওর হাতে প্রচুর টাকা আছে, সেই কালো টাকাটাকে সাদা করবার একটা রাস্তা এটা। এবং আর একটা কুপন কেলেঙ্কারিতে জড়াবে এই গোটা তৃণমূল, নজর যেন তার দিকে সমস্ত সংস্থা তারা রাখে। এই যে বিপুল টাকা বিভিন্ন বেনামে তাদের নামে রসিদ কেটে তাদেরকে আজীবন সদস্য দেখিয়ে কোটি কোটি টাকা যা চিটফান্ড থেকে বিভিন্ন তৃণমূলের নেতৃত্বের কাছে আছে, তারা সেটাকে করবে, এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে। এটা তদন্ত হওয়া দরকার। 350 কোটি টাকার অভিযোগ, যেটা 350 কোটি টাকা সুদীপ্ত সেন নাকি গ্রেপ্তার হওয়ার আগে দিয়ে গিয়েছিল, যেটা আসিফ খানও বলছে, অন্যরাও বলছেন, সেই 350 কোটি টাকার তথ্য যদি সত্যি হয় তাহলে সেটাকে ব্ল্যাক থেকে হোয়াইট করার জন্য এটাই প্রকৃষ্ট যে 50,000 40,000 করে করে কে দিল জানা গেল না, দিয়ে দিল। ফাইন, আমি বিজনের কাছে যাব। তৃণমূলের কোনো কিন্তু তালিকা নেই, সদস্য তালিকা নেই। হ্যাঁ, বিজন একটা জিনিসে নিশ্চয়ই আজকে মুখে হাসি দেখছি, সন্তোষ প্রকাশ করবে যে তুমি অন্তত 30 বার এই স্টুডিওতে বলেছো যে শুধুমাত্র সিবিআই সারদা নিয়ে উৎসাহী, আর কোথাও হচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের ভায়োলেশন। আজকে জানিয়ে রাখি, আশা অ্যাগ্রো
সেটাও আরেকটি চিটফান্ড। উড়িষ্যায় আছে, পশ্চিমবঙ্গে আছে আজ ক্যানিং, সন্দেশখালী, হাওড়া রামতা, উল্টোডাঙ্গা, কাকদ্বীপ, সব জায়গায় রেট 17টা জায়গা। তুমি নিশ্চয়ই এটা আমি দারুণভাবে খুশি এ নিয়ে। আমি খুশি হব তখনই, আরো একটু বেশি খুশি হতে পারি যদি গুজরাটে 34টা কোম্পানির বিরুদ্ধে তদন্ত হয়, ত্রিপুরাতে তদন্তটা এগোয়। আমি আরো খুশি হব যদি দিল্লির 5টা কোম্পানির তদন্ত হয়। 700 কোম্পানি টোটাল বলা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, 200 কোম্পানির কাছাকাছি পশ্চিম বাংলায়। না দিল্লি উড়িষ্যা গেলে তুমি খুশি হচ্ছ, ওয়েস্ট বেঙ্গল দিল্লি গুজরাট উদ্বিগ্ন হচ্ছ? গুজরাটের কথা বলছি না, উদ্বিগ্ন নয়, আমি এখানে খুশি। আরো কোম্পানিগুলো দেখুন, কে যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তদন্তে দোষী প্রমাণ হলে তারা শাস্তি পাবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সে যে দলের নেতাই হোক, যত বড় নেতা হোক, কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষ বাঁচবে। প্রশ্ন এখানে। এবার যে প্রশ্নটা আজকে উঠেছে, তাহলে রাস্তায় নাবার কি যৌক্তিকতা? আমি বলছি সিবিআই তদন্ত হচ্ছে, তুমি খুশি হচ্ছ, দুর্নীতি করলে জেলে যাওয়া উচিত, তাহলে রাস্তায় কেন? রাস্তায় কেন? রাস্তায় সিবিআই এর আচরণ নিয়ে রাস্তায় নামা। এবার সিবিআই এর আচরণটা কেন? যখন সিবিআই গিয়ে বলে কোর্টে আমাদের কাছে প্রমাণ আছে বলে আমরা তাকে অ্যারেস্ট করে জেলে রেখেছিলাম, আবার প্রমাণ নেই বলে তাকে ছেড়ে দেওয়া হয় অমিত শাহ, কিন্তু মানে নিচু আদালত যখন ওই নিম্ন আদালত থেকে তাকে ছাড়া হয়, তারপরে তো কই উচ্চ আদালতে যাচ্ছে না সিবিআই? প্রশ্ন উঠবে না সিবিআই এর বিরুদ্ধে? আজকে যাদেরকে জেলে রাখা হয়েছে মিথ্যে প্রমাণের জন্য তাকে জেলে রাখা হচ্ছে না তো? এই প্রশ্নগুলো দাঁড়ায়। কিন্তু অনেক বড় ব্যাপার, এই একই প্রশ্ন তো লক্ষণ শেঠ, আসিফ খান এদের সঙ্গে উঠেছিল। এদের আইনজীবীরাও তুলনা করেছিলেন যে আগে চার্জশিট করে, চার্জশিটে নাম দিয়ে তারপরে কেন গ্রেফতার করা হলো না? আমি বলছি যে অভিযোগ তৃণমূল কংগ্রেস সিবিআই এর বিরুদ্ধে মামলা হলে সুশান্ত ঘোষই উঠবে, লক্ষণ শেঠ সব জায়গায় সব ক্ষেত্রেই উঠবে। আরেকটা প্রশ্ন, এই যে মিথ্যে মামলা হলে আই রিপিট, যদি মিথ্যে মামলা মানে কি? তার কাছে প্রমাণ না থাকে, তথ্য প্রমাণ যদি এক্স্যাক্টলি না থাকে। একটাই আমি কথা বলি, সেটা হচ্ছে যে কোনো মামলার নিয়মটা কি? যে কোনো মামলার নিয়মটা হচ্ছে কোথাও এরকম নেই যে দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেপ্তার হবে, কোথাও নেই। গ্রেপ্তার করে যদি তদন্তে অসহযোগিতা থাকে তাহলে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে, এবং পোটেনশিয়াল ডেঞ্জার যদি থাকে। এইখানে একজন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে, আদালতে আইনজীবী কথা বলতে পারছেন না, আদালতে কেউ ঢুকতে পারছে না, এমন তাণ্ডব চললো গোটা আদালত জুড়ে। পুলিশের প্রিজন ভ্যানে যান না, স্পেশাল ভ্যানে যান, তার জন্য সেল রং হচ্ছে। এই যে অভিযোগ, আমি শেষ করিনি, যে ঘটনা ঘটছে, অর্থাৎ না তো আইনজীবীরা কথা বলতে পারছেন, না তো তার সঙ্গে জেলে যে ব্যবহার করা উচিত তা হচ্ছে, অর্ধেক সময় হাসপাতালে থাকছে, এমনকি বাচ্চা ছেলের মতো আবদার ধরছেন, আমার প্লিজ থাকতে দিন আমাদের। তুমি একটা কথা চাইছিলাম, সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে বিষয়টা। একটা কথা কিন্তু আমাদের সবাই মনে রাখতে হবে, আমরা এখানে যতই তর্ক করি, বাংলার মাথা হেট করে দিয়েছে সারা ইন্ডিয়া যখন দেখেছে যে অভিযুক্ত আসামির মাথায় পুষ্পবৃষ্টি হচ্ছে। গ্রেফতারের কথা বলছো, সেখানে তো সব থেকে বড় সিবিআই যুক্তি হচ্ছে যে মন্ত্রী প্রভাবশালী বাইরে গিয়ে তথ্য প্রমাণ লোপ করবেন, এটাই তো যুক্তি। এটাই যুক্তি। অথচ এই আলিপুর আদালতে একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, তখন তথ্য প্রমাণ চেয়েছিল, দুবার ভৎসনা করা হয়েছে সিবিআই কে, সিবিআই সেখানে তথ্য প্রমাণ দেখাতে পারেনি একজনের বিরুদ্ধে। এবার স্পেসিফিক কেসটা দিয়ে দাও, তার নামটা আমি ভুলে গেছি, একজনের বিরুদ্ধে বলা হয়েছে না, এটা হয়েছে। আর আমি যেটা এখন বলতে চাইছি, বিজেপির এই যে আজকের দাবি সিদ্ধার্থনাথ সিংহ যেটা করলেন, যে দাবিটা করলেন, বিজেপির এমপির প্রশ্নের উত্তরে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বলছেন না, সারদার টাকা বাংলাদেশে যায়নি বলে, বিজেপির এমপির এগেইনস্টে। আর এই কথা বলা হয়েছে। আরেকটা কথা, অনুদান নেওয়ার বিষয়ে কোন রাজনৈতিক দল কোন কারো কাছে, আমি শুধু একটাই যোগ করব, এটা হচ্ছে হাওলার মাধ্যমে তুমি যেটা বলছো সেটা, আর যে মন্ত্রী আরেকটা দপ্তরের কথা বলছেন, এই তো তার দপ্তরই নয়, কিন্তু যখন তার একজন রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যখন এই কথা জানায়, অন্য আরেকটা কথা বলা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ সে নিজে বলছে যে আমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, টাকা কেন পাঠাবেন তিনি, এই প্রশ্ন যখন তোলেন, কেন্দ্রীয় সরকার তো তাদের, বিজেপির কেন্দ্রীয় সরকার, তারা তাকে জিজ্ঞাসাবাদ করুক, তাকে গ্রেফতার করুক, প্রয়োজন হলে গ্রেফতার করতে হবে তাকে। আমি শুধু রাজনৈতিকভাবে অভিযোগ করব, রাজনৈতিক অভিযোগ করার জন্য তরজা হতেই পারে, কিন্তু প্রমাণ দিয়ে তাকে গ্রেফতার করতে
তাহলে মানহানি মামলা চালাতে কেন? আমরা চেয়েছি না একটা কথা বলে শেষ করব, এটা হলো অনুদান নেওয়ার বিষয় যেটা বলা হয়েছে। ইলেকশন কমিশনে যাচ্ছে বিজেপি, আমি স্বাগত জানাচ্ছি। সত্যি যদি সেটা হয়, আমি শুধু এর সঙ্গে জুড়ে যাব, নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদী নির্বাচনের ভুয়ো ভোটার নিয়ে আছে, তার তদন্ত তাড়াতাড়ি হোক এবং ভারতবর্ষের মানুষ করো। কি বলবো আমি আপনার কাছে এবার স্পেসিফিক প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই ইমরান যোগ এবং তার সঙ্গে দলীয় তহবিল পশ্চিমবঙ্গের পলিটিক্সে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম কি 1 নম্বরে দুর্নীতি সব বিরোধী দল আপনার দলের কাছে? পশ্চিমবঙ্গে শুধু তো ইমরান যোগ আর দলীয় তহবিল নয়, দুর্নীতিতে পুরোপুরি ভরে গেছে, কোন জায়গায় নেই। আমরা সারদা নিয়ে এত 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 কথা বলি, এখনো পর্যন্ত কংগ্রেস একটা দুটি মাত্র মিছিল করেছে, আপনার দল সরব কতটা? তার অর্থ এই নয় যে সবকিছু কংগ্রেসকেই করতে হবে। আমি সারা পশ্চিমবঙ্গে যা ঘটছে সে কংগ্রেস করুক, বিজেপি করুক, আপনি দায়িত্বটা ভাগ করে নেওয়াই ভালো বিরোধী। না তা নয়, আমরা যেমন চিটফান্ড সাফারার্স ফোরাম করেছি, কেমন, তারপরে ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি ফোরাম, এগুলো সবাই করছে, কেমন। কাজেই এমন নয় যে সবকিছু কংগ্রেস করছে কি করছে না তার উপর নির্ভর করবে, না ঠিকই, কিন্তু সমস্ত জায়গায় এদের করাপশনটা ছড়িয়ে পড়েছে, দুর্নীতি ভরে গেছে, পুরো দুর্নীতি ভরে গেছে। আপনার ধরুন এই যে ক্লাবগুলোকে টাকা দেয়া, কি দুর্নীতি বলুন তো। প্রত্যেকটা ক্লাবকে 2 লাখ 3 লাখ টাকা দেওয়ার ব্যাপারে এরা টাকা ওই স্লিপ কেটে দিচ্ছে, 2 লাখ ভাউচার করে দিচ্ছে, কিন্তু পাচ্ছে তারা কত ভেবে দেখুন। প্রত্যেকটা আপনারা জানি নাকি 64 কোটি টাকা ইতিমধ্যে এক দফায় দেয়া হয়েছে। একটা তথ্য দিয়ে আপনাকে সাহায্য করি, আপনি শুধু সামনে ইলেকশন আসছে, ফান্ড করতেই হবে। আমি একটা তথ্য দিয়ে সাহায্য করি, শুধু ক্লাব নয়, আর্টিস্ট পেমেন্ট কত টাকার হয়েছে, আর্টিস্টদের কত টাকা পাইয়ে দেওয়া হয়েছে, এবং তৃণমূলের সাংসদ এমপি কে মামলা লড়বার জন্য কত কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে, তৃণমূল হিসেব দিকে এই দুটো। আপনার উনি ঠিকই বলেছেন যে যতগুলো কেস হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে হয়েছে, কেমন তৃণমূলের টাকাটা সাইফারিং অফ হয়েছে। আমার ধরুন আজকেই কাগজে বেরোচ্ছিল এই উত্তরকন্যা, উত্তরবঙ্গের তো ধর উত্তরকন্যা যে একটা শো পিস করেছে, যেখানে বিশাল বিল্ডিং প্রায় 70 কোটি টাকা খরচ হয়েছে। কে থাকে না উত্তরবঙ্গ বিভাগের কয়েকজন মানে অফিসার, কয়েকজন মন্ত্রী, এবং উত্তরবঙ্গে 3খানা অফিস, তার কোনো তেমন কিছু কাজ নেই, 3খানা অফিস। আর এখন আবার সেখানে নাকি 9 কোটি না 10 কোটি টাকা দিয়ে অতিথি ভবন হবে, অথচ এর ইউটিলিটি কিচ্ছু নেই। একটাই কাজ, সেটা হচ্ছে সাইফারিং অফ করা। কারণ এই দুদিন নিয়ে আমি যখন আরটিআই করেছিলাম, আমি বলেছিলাম কি কি কাজ হয়েছে, আপনারা আমাকে জিওর কপি দিন। জিওর কপি দিল না। আমি স্পেসিফিক বললাম উত্তরকন্যা, জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স, তারপরে এইসবের আমাকে দাও, লিখলো আমাকে, যেখানে জিও ইস্যু হয়নি তোমাকে কি করে কপি দেবো, আমাকে উত্তর, আরটিআইয়ের উত্তর। এবং এদের কোনো রকম টেন্ডার ফেন্ডার কিচ্ছু ব্যাপার নেই, এবং সবকিছু প্রথম প্রশ্ন যেটা ছিল, যেটা ইমরানকে নিয়ে একটা না বলা কথা থাকলো, সাধারণ লোককে জানতে হবে। ইমরান 19 নম্বর দরগা রোড, এই ইমরান সাহেব ভাড়া নিয়েছিলেন নিজের 2 কামরার জায়গা। সেটা ছিল প্রথমে সিমির অফিস, পরে সেটা হয়ে গেল কলম পত্রিকার অফিস, এবং সেটা এখনো আছে সেই জায়গায়, এবং সেটাই ইমরান সাহেবের নামে আছে। সিমি ইকুয়াল টু কলম পত্রিকা, আর সেই পত্রিকার এডিটরকে মমতা দেবী পাঠালেন রাজ্যসভার মেম্বার করে। এর উত্তর মমতা দেবীকে চাওয়া হয়েছে। একের পর এক প্রশ্নবান আমার এই পর্বের বক্তারা কে কি বললেন, এক নজর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক ডিপিএস নর্থ কলকাতা। অ্যাডমিশনস ওপেন ফর প্রি নার্সারি টু ক্লাস 8। প্রান্তিক
পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র, শালিমার শেফ গুঁড়ো মশলা এবং দ্য সুমিস ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান।